আপনার হাসিটা দুনিয়ার সবচাইতে বিশ্রী হাসি। আপনার হাসি দেখে চিপায় চাপায় অনেক পশু পাখি মরে পড়ে আছে। ওই যে দেখেন, পাশের খাম্বার বাইরে দুটো কাক বসে ঝগড়াঝাটি করছে। সেটা একমাত্র আপনার হাসির জন্যই হয়েছে। আপনাদের দাম্পত্য জীবনে সুখের কোনো সীমা ছিল না, কিন্তু আপনার এই বিশ্রী হাসির কারণে তাদের সুখের সংসারে আগুন জ্বলছে। এই যে মিস, আপনি আমার হাসিকে অপমান করছেন কেন? কারণ আপনার এই বিশ্রী হাসি আমার সহ্য হয়নি, তাই অপমান করেছি। ও আচ্ছা, তাই? তো আপনি একটু হাসেন তো দেখি। বাহ, আপনার হাসিটা তো বেশ সুন্দর। নরপিশাচের মতন বড় বড় দুইটা দাঁত বের করে ভেটকি মেরে হাসি দিচ্ছেন, আবার আমায় বলছেন আমার হাসি দুনিয়ার সবচেয়ে বিশ্রী হাসি। এই কি বললেন আপনি? আমি নরপিশাচদের মতো বড় বড় দাঁত বের করে হাসি দিচ্ছি? আপনি জানেন আমার এই দাঁতের উপরে শতাধিক ছেলে পেলে ফিদা হয়ে বসে আছে। তারা আসতে যেতে আমার দাঁতের তারিফ করে। যেসব ছেলে আপনার দাঁতের তারিফ করে তাদের একটারও রুচি নাই। এই যে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। যারা আপনার দাঁতের তারিফ করে তারা সবাই আমার দাঁতের কিউটনেস দেখেই তারিফ করে। সব কয়টা চামছিলা মুরগি, একটা প্রশংসার সংজ্ঞা জানে না। সব কয়টা আপনাকে খুশি করার জন্য বলে, যাতে করে আপনার বেখাপ্পা চেহারার সঠিক তারিফ শুনে ডিপ্রেশনে চলে না যান। আকাশের বাচ্চা, তুই এখনো ঠিক হইলি না। তোর ম্যানারিজমের বরাবরের মতোই সমস্যা আছে। আফরা, তুইও বরাবরের মতোই ঘাড় তারা। আচ্ছা বাদ দে এখন এই টপিকটা, কারণ ঘাড় তারামো না, ঘাউরামি করাটা তোর রক্তের সাথে মিশে আছে। জানিসই যেহেতু, তাহলে লাগতে আসিস কেন? সরি ডিয়ার, ভুল হয়েছে। ইটস ওকে। আচ্ছা, তুই হঠাৎ এখানে? অ্যাডমিশন টেস্টের র্যাঙ্কিং বোর্ডটা দেখার জন্য যাচ্ছিলাম, কিন্তু তুই এখানে কেন? আমি এই কলেজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছি। ওহো ভালো। কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছিস তুই? সেটা র্যাঙ্কিং বোর্ডে গিয়েই দেখে নে। ঠিক আছে, আচ্ছা এখন চললাম। ওকে, ঠিক আছে, যা। তবে শোন, মাথা ঘুরে পড়ে যাস না যেন। মাথার ঘুরবার মতন করুণ দশা আমার কোনোদিনও হয় নাই, আর আগামীতেও হবে না। তাহলে তো ভালোই। হুম। তারপর আফরাকে রেখে র্যাঙ্কিং বোর্ড চেক করার জন্য চলে এলো আকাশ। র্যাঙ্কিং বোর্ড দেখতে এসে নিজের পজিশন চেক করতেই দেখে তার উপরে কেউ একজন নিজের অবস্থান ধরে রেখেছে, আর সে 2 নম্বর পজিশনে রয়েছে। আর তার উপরে যে নিজের পজিশন উঠিয়েছে সে আর কেউ না, সে হলো আফরা, যেটা দেখে মাথা ঘুরতে আরম্ভ করলো আকাশের। আফরা এজন্যই তাহলে তার মাথা ঘুরবার বিষয়টা নিয়ে কথা বলেছিল। কিন্তু হঠাৎ করে মেয়েটা পড়ালেখার এমন উন্নতি করলো কি করে? অষ্টম শ্রেণীর পরীক্ষায় যেই মেয়ে কিনা কোনোমতে পাশ করেছে, আজ সেই মেয়ে কিনা মেডিকেলের টেস্ট পরীক্ষায় নিজের পজিশন সবার উপরে নিয়ে এসেছে। বাহ, বেশ পরিবর্তন হয়েছে মেয়েটার। তবে যাই হোক, আকাশ মনে মনে খুশি তার এমন পরিবর্তনে, কারণ মেয়েটা স্কুল লাইফে তার পেছনে পাগলের মতন ছোটাছুটি করতো, আর আকাশ তাকে হাজার বুঝিয়েও লাইনে আনতে পারেনি। কিন্তু শেষ সময়ে আফরা তাকে জ্বালাতন করার সময় যখন তার বাবার হাতে নাতে ধরা খায়, তখন তাকে তার বাবা জোর করে শহরের অন্য একটা স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়, আর আকাশের সাথে যোগাযোগ বন্ধ করার সব রকম পয়তারা করে দেয়। কিন্তু তারপরেও আফরা আকাশের কাছে ছুটে এসেছিল তার হাত ধরে পালাবে বলে। কিন্তু আকাশ সেদিন তাকে নিরাশ করে, কারণ প্রথমত আকাশ তাকে ভালোবাসে না, তাছাড়া আফরা তার বংশের থেকেও অনেক উচ্চ বংশের মেয়ে, তাই আফরার সাথে ভালোবাসা নামক কোনো সম্পর্কেই সে জড়াতে চায়নি। ছোটকাল থেকেই আকাশের একটাই লক্ষ্যমাত্রা, যে সে নিজের পায়ে দাঁড়িয়ে তার মায়ের জন্য কিছু করবে, তাই আফরার ডাকে সে সাড়া দেয়নি। এবং শেষ সময় যখন আফরা আকাশের হাত ধরে সে পালাতে চায়, তখন তার হাত আকাশ আপন করে নেয়নি। মেয়েটা সেদিন আকাশের দিকে মায়াভরা চাহনিতে তাকিয়েছিল। তার সেই চাহনির বিপরীতে আকাশ বলেছিল তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে সে নিজেকে যেন সবার উপরের পজিশনে নিয়ে যেতে পারে, তখন সে আকাশকে পেলেও পেতে পারে। সেদিন মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল, আর আকাশের বলা সেই কথার প্রতিফলন আজ সে নিজেই র্যাঙ্কিং বোর্ডে দেখতে পাচ্ছে। মনমরা হয়ে মেডিকেল ক্যাম্পাস থেকে বেরিয়ে এলো আকাশ।
কারণ নিজের পজিশনে প্রথমবারের মতন দ্বিতীয় স্থানে দেখতে পেল সে। মেডিকেল ক্যাম্পাস থেকে বেরোতেই সে চিরচেনা ডাক। এই বিশ্রী হাসির অধিকারী, এদিকে আয়। আফরার ডাকে কোনো জবাব না দিয়ে তার দিকে এগিয়ে গেল আকাশ। তার কাছে যেতেই সে আকাশকে জিজ্ঞেস করলো, কিরে, ঠিক আছিস তো তুই? আমি ঠিক আছি। ঠিক যে আছিস সেটা তোর চেহারার হাবভাব দেখে মোটেও বোঝা যাচ্ছে না। আকাশ চুপসে গেল একদম, কারণ সত্যি তার মুখের অবস্থা আরো 12টা বেজে আছে। আচ্ছা শোন, টেনশন নিস না, আরো হার্ড ওয়ার্ক কর, তাহলে হয়তো আমাকে টক্কর দিতে পারবি। আপনারা মজা নিচ্ছিস আমার সাথে? মজা নেওয়ার মতন মানুষ তো তুই না, তুই হলি বিশ্রী হাসির অধিকারী। তোর হাসিই তো জোকারের মতন, এরপর এক্সট্রা করে আর মজা নিতে হয় নাকি রে? আমার হাসিটা যখন এতই বিশ্রী, তাহলে স্কুল লাইফে আমার পিছনে পড়েছিলি কেন রে? কারণ তোর এই হাসিটাই আমার কলিজায় রক্তক্ষরণ করে। আর তাছাড়া তোর হাসিটা সত্যিকার অর্থে অনেক সুন্দর, যে সুন্দরের কোনো বিবরণ দেওয়া যায় না। সুন্দরের বিবরণ সুন্দর, মহাসুন্দর, সুন্দর, মনোমুগ্ধকর, এরপর আর জানা নেই আমার। তাই আমি উচ্চ লেভেলের বিবরণ দেওয়ার জন্য বিশ্রী শব্দটা জুড়ে দিয়েছি। তবে যদিও বিশ্রী শব্দটা বাজের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আমি সুন্দরের অসীম বিবরণে বিশ্রী শব্দটার ব্যবহার করি। তাই তুই আমার কথায় কিছু মনে করিস না প্লিজ। বাহ, কাব্যিক হয়ে গেছিস দেখি। তুই তো আগে এমন ছিলি না। সে আমি বহুকাল আগে থেকেই, আর আমি আগেও এমন ছিলাম, কিন্তু তুই কখনো আমায় সেভাবে নোটিস করিসনি, তাই আমার আচরণ তোর কাছে অচেনা লাগছে। হতে পারে। আচ্ছা, তুই কি আমায় এখনো ভালোবাসিস? আকাশ, ভালোবাসার ভূত মাথা থেকে নেমে গেছে আমার, কারণ উপরের পজিশন ধরার তাগিদে এইসব চিন্তা ভাবনা নিজের অজান্তেই মাথা থেকে বেরিয়ে গেছে। তবে সত্যি বলতে কিছুটা অনুভূতি এখনও জীবিত আছে নিজের ভেতরে তোর জন্য, তবে সেটা ভালোবাসা কিনা আমার জানা নেই। আফরা, তুই অনেক বদলে গেছিস রে। স্কুল লাইফে তোর অঙ্গভঙ্গি বা তোর আচরণ আমাকে পাওয়ার একটা তাড়না ছিল, যেটা তোর মাঝে এখন আমি আর দেখতে পাচ্ছি না। আকাশ, দেখতে পাবি কি করে? আমাকে তুই উপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়ে সেই সিঁড়ি থেকে নিজের হাত সরিয়ে নিয়েছিস। তুই একবার ভাবিসনি যে আমি উপরে উঠবার সিঁড়ি থেকে হোঁচট খেয়ে নিচে পড়ে যেতে পারি? জানিস, আমি আমার জীবনে এই 5টা বছর পুরোপুরি একা কাটিয়েছি। আমি এই 5 বছরে বহু হাজার বার তোর জন্য চোখের জল ফেলেছি, কিন্তু তুই আমার থেকে হাজার মাইল দূরে বসে নিজের লাইফ লিড করায় ব্যস্ত ছিলি। আমার চোখের পানি একটা বারের জন্য মুছে যেতে আমার কাছে যাসনি। আমার সেই কান্না কিন্তু আপনা আপনিই বন্ধ হয়ে গেছে, আর আপনা আপনি নিজের ভেতরে উপরে ওঠার জেদ চড়ে বসেছে। তুই যদি আমার সিঁড়ি ধরে রেখে আমার সাথে থাকতি, তাহলে আজও আমার অঙ্গভঙ্গিতে তোর জন্য পাগলামো দেখতে পেতি। কিন্তু তোরা তো সবাই স্বার্থপরতা করেছিস আমার সাথে, তাই নিজের জীবন উপরে উঠবার পায়তারা করে একটা রুটিন বানিয়ে নেই। সেই রুটিনে পড়ালেখা আর খানাপিনা ছাড়া কিছুই নেই, যার জন্যই আমি আজকে এখানে। আর আমার রুটিনের অংশ কোনো দিনও হতে পারবি না তুই, কারণ মানুষের লাইফে একটাই লক্ষ্যমাত্রা থাকে, সেটা আমি নিজের রুটিন করে বুঝতে পেরেছি। তার জন্যই আমার চঞ্চলতা কমে গেছে তোর জন্য। আফরার কথা শুনে আকাশের বুকের ভেতরটা মুচড়াতে আরম্ভ করলো মাঝামাঝি রকমের। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে আফরার দিকে। তখনই আবার আকাশ বলে উঠল, আকাশ, তোর চাহনিতে দুই পক্ষকেই দেখতে পাচ্ছি আমি। প্রথম পক্ষ তুই আফসোস করছিস, দ্বিতীয় পক্ষ তুই নিজেকে সামলাতে চাচ্ছিস। সো আমি বলি কি, অতীতকে ভুলে গিয়ে সামনে আগা। হুম। এবার যা তাহলে নিজের ক্যাম্পাস দেখে আয়। আমি আমার ক্যাম্পাস দেখে এসেছি, তোর আর আমার ক্যাম্পাস তো ভিন্ন, তাই আমার ক্লাসের কয়েকজনের সাথে পরিচিত হয়ে আসি। চুপচাপ আফরার কথা মতন সেখান থেকে চলে এলো আকাশ। আফরাও নিজের মতো চলে গেল। তবে আফরার বলা কথাগুলো এখনো সূচের মতন তার কলেজার মধ্যে বিচ্ছে। কেমন যেন একরকম লাগছে তার মনের ভেতর। তাও সে মনকে সামলে নিয়ে নিজের ক্যাম্পাস দেখে নিল। কিছুক্ষণ নিজের ক্যাম্পাসে থেকে বেরিয়ে এলো সেখান থেকে। কিন্তু ক্যাম্পাস থেকে বের হতে দেখে আফরা কয়েকজন ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আর সেই ছেলেগুলোর মধ্যে একজন আফরার কাঁধে হাত রেখে তার সাথে হাসি ঠাট্টা করছে, যেটা দেখে আকাশের চলার গতি সেখানেই থেমে গেল। সে এক দৃষ্টিতে আফরার দিকে তাকিয়ে আছে।
তার চোখের পলকও পড়ছে না। কিছুক্ষণ পর সে অনুভব করলো তার চোখের কোণে পানি এসে জমেছে। হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ফেললো আকাশ। দূর থেকে আফরা এই জিনিসটা লক্ষ্য করলো, তাই সে আকাশের দিকে এগিয়ে এসে বলল, এইরকম চোখের পানি বহু রাত নীরবে আমিও ঝরিয়েছি। বিশ্বাস কর, একটা মানুষকেও পাইনি তখন যে কিনা আমার চোখের পানি মুছে দেবে। আরে আমি কাঁদছি না, হুট করে কিছু একটা পড়েছে চোখের মধ্যে। ও ঠিক আছে, তাহলে নিজেকে সামলে নে। আর শোন, কখনো কারো সাহায্য বা সঙ্গ আশা করিস না, কারণ যে নিজের লাইফকে একা লিড করার ক্ষমতা রাখে সত্যিকার অর্থে সেই আসল মানুষ। আচ্ছা চললাম আমি। প্রথম দিন বেশ ভালোই আড্ডা জমেছে আমাদের। আফরা আবারও তাদের কাছে চলে গেল, আর আকাশ চুপচাপ সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে। আফরা তাদের কাছে গিয়ে এবার নিজেই সেই ছেলেটার কাঁধে হাত রেখে তার সাথে কথা বলতে আরম্ভ করলো, যেটা দেখে কেন যেন আকাশের সহ্য ক্ষমতা তার অনুকূল হারিয়েছে। তাই মুচকে একটা হাসি দিয়ে সেই জায়গাটা ত্যাগ করে সেখান থেকে চলে এলো আকাশ। কারণ কেউ একজন বলেছিল পুরুষ মানুষের সহ্য ক্ষমতা হারিয়ে গেলে নাকি মুচকে হাসলে সেই ক্ষমতা আবার ফিরে আসে। সেই মহামানবের কথা মতো মুচকি হাসি দিয়ে সেই জায়গা ত্যাগ করলো ঠিকই, তবে কিছুটা দূর যাওয়ার পর চোখ জোড়া পানি বর্ষণ করতে আরম্ভ করলো। তখনই অচেনা একটা মেয়ে আকাশের সামনে এসে টিস্যু পেপার এগিয়ে দিয়ে দুটো লাইন বলল, যেটা শুনে আকাশ পুরোপুরি পাথরের মতন হয়ে গেল। মেয়েটা আকাশকে বলল, পুরুষ মানুষ নাকি কাঁদে না, কারণ তারা কাঁদলে নাকি সাজে না। মেয়েটার এমন অদ্ভুত কথা শুনে শকড হয়ে আছে আকাশ। তখনই মেয়েটা আবার বলে উঠল, মহাশয়, আমার কথাটাই বাস্তব। যাকে বাদ দেন। আচ্ছা, আপনি কাঁদছেন কেন বলেন তো? মেয়েটার কথার কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না আকাশ, কারণ উত্তরটা তার নিজেরই অজানা। সেখানে তাকেই বা কি বলবে সে, তাই বানিয়ে একটা মিথ্যা বলে দিল। আসলে অ্যাডমিশন টেস্টে পাশ করেছি, সেটার খুশিতে চোখে জল চলে এসেছে। মহাশয়, আপনার কান্নার কারণটা এটা নয়, কারণ আমি বেশ কিছুক্ষণ আগে থেকে আপনাকে ফলো করেছি। আপনি র্যাগিং বোর্ডের টপার মেয়েটার দিকে তাকিয়েছিলেন, আর কান্নার কারণটাও হয়তো সেই মেয়েটাকে ঘিরেই। সো আমায় বলেন কি হয়েছে? দেখুন, সত্যি বলতে আমি নিজেও জানি না যে আমার কান্না করার আসল কারণটা কি। তবে আপনি ঠিকই ধরেছেন, সেই মেয়েটাকে ঘিরেই হয়তো আমার কান্নার রহস্য লুকিয়ে আছে। মেয়েটার সাথে আপনার সম্পর্ক কি ধরনের? মেয়েটা আমার স্কুল ফ্রেন্ড এবং সে আমার স্কুল লাইফ থেকেই পছন্দ করে, কিন্তু বর্তমানে সে কেমন যেন পাল্টে গেছে। মানুষ বলতেই পরিবর্তনশীল। সো আপনিও নিজেকে গুছিয়ে নিন, কারণ ওই আপুটা কিন্তু নিজের লাইফে এগিয়ে গেছে। সো আর ভাবনা চিন্তা বাদ দিয়ে সামনে অগ্রসর হয়ে যান, আর নতুন করে শুরু করেন সবকিছু। নতুন করে শুরু করব মানে? আরে, নতুন মানুষের সাথে পরিচিত হয়ে অতীতকে ভুলে যান, কারণ অতীত আপনাকে শুধু কষ্টই দিবে। এটা ঠিক বলেছেন। আচ্ছা, এবার টপিকটা বাদ দিন। বাই দ্য ওয়ে, আপনি তো মনে হয় অ্যাডমিশন টেস্টের র্যাঙ্কিং বোর্ডের সেকেন্ড পজিশনে অবস্থান করেছেন। শুনেন, আপনি কিন্তু আমার ক্লাসমেট, সো আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। আমি কিন্তু আপনাকে তুমি বলে ডাকবো। আচ্ছা। এই শোনো, তোমার নাম তো আকাশ। তোমার নাম কি? আমার নাম মেহেরুন। বাহ, সুন্দর নাম তো। ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা চলো, আমরা অন্য কোথাও বসে আড্ডা দিই। ওকে, চলো। তারপর মেয়েটার সাথে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় বসে অনেকটা সময় আড্ডা দিল আকাশ। প্রথম দিনেই তারা বেশ ফ্রি হয়ে গেছে, তাদের মাঝে নম্বরও লেনাদেনা হয়ে গেছে। অনেকটা সময় দুজন দুজনের মতন আড্ডা দিয়ে নিজের হোস্টেলে ফিরে এলো, আর মেহরুনও নিজের হোস্টেলে ফিরে গেছে। প্রথম দিনটা আকাশের বেশ ভালোই কেটেছে। তাছাড়া হোস্টেলের রুমটা একদম তার মনের মতন হয়েছে। রুমে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে রুমমেটদের সাথে পরিচিত হয়ে নিল সে। তাদের সাথেও সে বেশ আড্ডা জুড়িয়ে দিল রুমে বসে। এভাবেই দিনটা কেটে যাচ্ছে। ও আচ্ছা, আপনাদেরকে তো গল্পের প্রধান চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়াই হলো না। গল্পের প্রধান চরিত্র আকাশ মাহমুদ। পরিবার বলতে বাসায় মা আর একটা ছোট বোন আছে। তার মা ছোটোখাটো একটা জব করে, আর ছোট বোন ক্লাস 5-এর পরীক্ষার্থী। আর আকাশ ডক্টর হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেলে অ্যাডমিশন নিয়েছে। এছাড়া বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এবার চলুন গল্পে ফেরা যাক।
পরের দিন সকালে আকাশ রেডি হয়ে ক্লাসে চলে এলো তার রুমমেটদের সাথে। স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে নিল। তবে আকাশের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ র্যাঙ্কিং বোর্ডের নামটাই তার পরিচয় বহন করে বসে আছে। স্যার থেকে শুরু করে সবাই তাকে এমনিতেই চিনে নিয়েছে। প্রথম দিন যেহেতু, তাই একদমই ক্লাস হয়নি। নিজেদের পরিচয় দিতে দিতেই ক্লাস শেষ হয়ে গেছে। আজ ক্লাসে আসার পর নতুন আরও অনেক কয়েকজনের সাথে পরিচিত হয়েছে সে। তবে সবাই নিজ থেকে এসেই কিন্তু আকাশের সাথে পরিচয় হয়েছে। ঘন্টা দুয়েক ক্লাসে থাকার পর ক্লাস ছেড়ে দিল স্যার, তাই ক্লাস থেকে বেরিয়ে গেল সে। মেহেরুনও তার সাথে বেরিয়ে গেল। তবে মেহেরুন একা নয়, তার সাথে ক্লাসের আরও কয়েকজন দল বেঁধে আকাশের সাথে বেরিয়েছে। সে যেহেতু ফ্রি মাইন্ডের, তাই সবার সাথে মেশার চেষ্টা করছে। সবাই কথা বলছিল এটা সেটা নিয়ে, তখনই মেহেরুন বলে উঠল, আকাশ চলো সবাই কোথাও বসে আড্ডা দেই। চলো। মেহেরুনের কথা মতো সবাই ক্যাম্পাসের একপাশে ঘাসের উপরে বসে আড্ডা দিতে আরম্ভ করলো। সবাই নতুন বন্ধু বান্ধব পেয়ে বেশ খুশি, তাই সবাই আড্ডায় মেতে উঠেছে। কিন্তু আকাশের মধ্যে আফরাকে নিয়ে কেমন যেন একটা কিউরিসিটি কাজ করছে, যে মেয়েটা কী করছে। তাই হুট করেই কাউকে কিছু না বলে আড্ডার মজলিস থেকে উঠে গেল। তার এমন অদ্ভুত আচরণ দেখে মেহেরুন জিজ্ঞেস করলো, এই আকাশ, কোথায় যাচ্ছ তুমি? মেহরুন, আমার একটু কাজ আছে, তাই যাওয়া প্রয়োজন আমার। আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাব। আর বন্ধু বান্ধবরা, তোমরা সবাই আড্ডা দাও, আমি আকাশের সাথে একটু যাচ্ছি, আমার একটু কাজ আছে ওর সাথে। আচ্ছা ঠিক আছে। মেহেরুনকে সাথে নিয়ে আড্ডার মজলিস থেকে দূরে সরে এলো। তখনই সে আবার আকাশকে জিজ্ঞেস করলো, আকাশ, কোথায় যাচ্ছ? আফরার কাছে। আমি জানতাম তুমি এখন তাদের ফ্যাকালিস্টেই যাবে। আমার আইডিয়াটা একদম ঠিক, কিন্তু তুমি যাচ্ছটা কেন? আমার মনটা না কেমন যেন ছটফট করছে, তাই ওর সাথে কথা বলতে যাচ্ছি। ও আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। ওকে। মেহেরুনকে নিয়ে আফরার ফ্যাকাল্টিতে চলে এলো আকাশ। আফরার ফ্যাকাল্টিতে এসে দেখলো আফরা গতকালের ন্যায় সে ছেলেদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আর গতকালের সেই ছেলেটা আজও আফরার কাঁধে হাত দিয়ে রেখেছে, যেটা দেখে হুট করে আকাশের মাথার মধ্যে রাগ চেপে বসলো। তাই কোনো কথাবার্তা ছাড়া সে ছেলেটার কাছে গিয়ে বলল, ব্রাদার, আফরার কাঁধ থেকে হাত সরান। কেন ভাই, কি হয়েছে? ওর কাঁধে হাত দিলে সমস্যা কোথায়? অনেক সমস্যা, আপনি ওর কাঁধ থেকে হাতটা সরান। এই মিয়া, আমি ওর কাঁধে থেকে হাত সরাবো না। কি করব সেটা আমার ব্যাপার। আমরা দুজনেই ক্লাসমেট, আমরা একে অপরকে কিভাবে ট্রিট করব সেটা অবশ্যই তোমার থেকে শিখতে হবে না আমাকে। দেখ ভাই, মাথাটা খারাপ করিস না, সম্মান দিচ্ছি সেটা মাথা পেতে নিস, না হয়তো সম্মান দেওয়া বাদ দিয়ে রেখে বেয়াদবিমূলক আচরণ করব। ভাই, কি রে তুই? আর তোর সম্মান আর অসম্মান দিয়ে আমার কি আসে যায় বল তো? আমি কে সেটা অবশ্যই তুই জানিস। শোন, তারপরও তোকে আবার বলছি, র্যাঙ্কিং বোর্ডে আমার নাম 2য় পজিশনে দেখেছিস নিশ্চয়ই। দেখেছি, কিন্তু এখন কি হয়েছে সেটা বল। আমি মানুষটা 2 নম্বর দেখেই আমার অবস্থান 2 নম্বর এসেছে র্যাঙ্কিং বোর্ডে, তাই বলি কি ওর কাঁধ থেকে হাত সরা। এই বেটা, তুই কি ইনডাইরেক্টলি আমাকে হুমকি দিচ্ছিস? ধরে নে সেটাই। শোন, তোর হুমকিকে আমি ভয় পাই না, আর আমি আফরান কাঁধ থেকে হাতও সরাবো না। তোর যা করার করে নে। ছেলেটার কথায় আকাশ এত পরিমাণ রেগে গেল যে সে ছেলেটাকে সজোরে একটা ধাক্কা মেরে আফরার থেকে দূরে সরিয়ে দিল। ছেলেটা তার হাতে ধাক্কা খেয়ে আকাশের দিকে তেড়ে এলো তার সাথে লাগালাগি করার জন্য। তখনই আফরা ছেলেটাকে থামিয়ে দিয়ে বলল, মিনার, তুমি শক্ত হও, আর আকাশ তুই আমার সাথে চল। আফরা আকাশকে তাদের ফ্যাকাল্টির এক কোনায় নিয়ে গিয়ে বলল, কিরে, তুই হঠাৎ এমন শুরু করেছিস কেন বলতো? আফরা, সেই ছেলে তোর কাঁধে হাত দিচ্ছে কেন? সে আমাদের বিভাগের ছেলে, আর আমরা প্রথম দিন একদম ফ্রি হয়ে গেছি। তাই ফ্রি মাইন্ডে কাঁধে হাত রেখেছে। না, সে তোর কাঁধে হাত রাখতে পারবে না। আরে আজীবন হাত রাখলে সমস্যা কোথায় বলতো? সে তো আমার বন্ধুই নাকি? না, তাও সে তোর কাঁধে হাত রাখতে পারবে না। তাহলে কি তুই রাখবি নাকি? আমিই রাখবো। ঠিক আছে, নে রাখ, তোর যত ইচ্ছে হয় আমার কাঁধে হাত রাখ, নে, একদম উন্মুক্ত করে দিলাম তোর জন্য সবকিছু। আফরার মুখে এমন কথা শুনে
খুশিতে আত্মহারা হয়ে গেল আকাশ। তাই সাথে সাথে তাকে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল আকাশ। কিন্তু সে হুট করে আকাশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আফরার এমন আচরণে আকাশের ভেতর থেকে সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল, আর সে আফরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই আফরা আকাশকে ঝাঁঝালো কণ্ঠে বলল, আকাশ, তোর এমন অসৎ সাহস হলো কি করে রে? তোকে আমি জাস্ট আমার কাঁধে হাত রাখার অনুমতি দিয়েছি, কিন্তু তুই তো দেখি পুরো লুটে পড়েছিস আমার উপর। আগের বার তো ভেতর থেকে আনন্দ হারিয়ে গিয়েছিল, কিন্তু এবারের কথায় একদম মুখে তালা লেগে গেছে আকাশের। চোখ বড় বড় করে আফরার দিকে তাকিয়ে রইল সে। তার অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখে আফরা আবার বলল, আকাশ, কথার উত্তর দে আমার। তুই এমন অসৎ সাহস পেয়েছিস কোথা থেকে? কে দিয়েছে তোকে আমাকে জড়িয়ে ধরার সাহস? কেউ না। তাহলে জড়িয়ে ধরলি কেন? কে হোস তুই আমার? আর কোন অধিকারে আমায় এভাবে জড়িয়ে ধরেছিস তুই? আমি কে হই বলতে, তুই তো আমাকে ভালোবাসতি, তাই জড়িয়ে ধরেছি। কিন্তু তুই হঠাৎ এভাবে রিয়াক্ট করছিস কেন? আগে বাসতাম, কিন্তু এখন তো বাসি না। আর তাছাড়া রিয়েক্ট তো এখনো করিনি। আমি রিয়েক্ট করতে শুরু করলে তোর মান ইজ্জত কিন্তু কিছুই থাকবে না। সো এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নে। আর নেক্সট টাইম কখনো আমার শরীরে ঘেঁষার ট্রাই করিস না, কারণ আমার সমস্ত পাগলামি মরে গেছে। আফরার কথা শুনে আকাশের কলিজাটা মোচড়াতে আরম্ভ করলো। বেশ অপমান লাগলো তার আফরার কথা শুনে। তবুও নিজেকে সামলে নিয়ে আফরাকে বলল, আফরা, তুই সত্যি অনেকটা পাল্টে গেছিস। একটা সময় তুই নিজে এসে আমাকে জড়িয়ে ধরতি, একটা সময় তুই নিজে এসে আমার গাল ধরে টানাটানি করতি। আমি কিন্তু তোকে কখনো এভাবে অ্যাটাক করে কথা বলিনি, কিন্তু তুই আমার বেলাতে এভাবে রিয়েক্ট করে বসলি। যেটা দেখে ইচ্ছে করছে নিজের মাথার চুল টেনে নিজেই ছিঁড়ে ফেলি। দেখ আকাশ, আমি তোর এত সব কথা শুনতে চাই না। আমার বিষয়টা আমি তোকে বলেছি। সো তুই কখনো হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের মতো আচরণ করবি না আমার সাথে। তুই যেটা করেছিস সেটাকে হিংসেমো বলে এক রকমের। সো নেক্সট টাইম আর এসব কিছু করবি না। তবে শোন, যেহেতু পূর্বের পরিচিত তুই আর আমি, তাহলে ফ্রেন্ডের মতোই হালকা পাতলা কথাবার্তা হবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা বন্ধু বান্ধব বা আমার কোনো কাজে এসে বা হাত দিবি না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, সব মেনে নিলাম, কিন্তু আমি তোর কাজে বাহাত কখন দিয়েছি? বাহাত দিসনি ঠিক, তবে আমার ক্লাসমেটের সাথে বাড়াবাড়ি করেছিস আমাকে নিয়ে, যেটা আগামীতে তোর থেকে আর আশা করব না। কারণ আমার লাইফটা একান্তই আমার। আমি যাকে যেইভাবে প্রায়োরিটি দিব সে আমার সাথে সেইভাবেই ট্রিট করবে। মনে থাকে যেন বিষয়টা তোর। থাকবে, একদম চিরজীবন মনে থাকবে। ওকে, আচ্ছা এবার চল তোকে আমার ক্লাসমেটদের সাথে পরিচিত করিয়ে দিই, আর মিনারের সাথে ভুল বোঝাবুঝিটা ঠিক করে দেই। না রে আফরা, তার কোনো প্রয়োজন নেই, কারণ তোর দুনিয়াটা একদম ভিন্ন। সেখানে আমার মতন মানুষ বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তুই গিয়ে তোর বন্ধুদের সাথে আড্ডা দে, আমি আমার ফ্যাকাল্টিতে চলে যাচ্ছি। ওকে, তোর যেমন খুশি। আচ্ছা আমি চললাম, আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে, পরে কখনো কথা হবে। হুম। আফরা আকাশকে ফেলে রেখে তার বন্ধুদের কাছে চলে গেল। আফরা চলে যেতেই তার বলা কথা আকাশের চোখ থেকে পানি ঝরাতে শুরু করিয়েছে। দু হাত দিয়ে চোখের পানিগুলো মুছে আফরার ফ্যাকাল্টি থেকে বেরিয়ে এলো সে। আফরার ফ্যাকাল্টির গেটের সামনেও মেহরুন তার জন্য দাঁড়িয়ে আছে। মেহরুনের কাছে যেতেই সে আকাশকে বলল, এই আকাশ, একদম চুপচাপ দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। মেহরুনের কথায় চুপচাপ দাঁড়িয়ে গেল সে। আর মেহরুন ব্যাগ থেকে টিস্যু বের করে নিজের হাত দিয়ে আকাশের চোখের পানি মুছে দিয়ে বলল, কেন বারবার অপমান হতে আসো বলো তো ওর কাছে? যেখানে সে তোমাকে মূল্যই দিচ্ছে না, সেখানে তুমি তার কাছে অপমান হয়ে কি মজা পাচ্ছ বলো? মেহরুন, ওর কাছে কেন যাই তা সত্যি আমি জানি না, কিন্তু সে আজ যেভাবে আমায় অপমান করলো তাতে হৃদয়ের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বাস করো মেহরুন, একটা সময় এই মেয়েই আমার পিছনে পড়ে থাকতো, আমার যখন ইচ্ছে হতো জড়িয়ে ধরতো, তার যা খুশি করতো, কিন্তু আমি তাকে কিছুই বলতাম না। কিন্তু আজ তার কাজগুলো আমায় করায় সে আমার সাথে এমন আচরণ করছে। আচ্ছা, তুমি কি তাকে কখনো অপমান করেছ বা কষ্ট দিয়েছ? না, আমার জানা মতে আমি তাকে কখনো কষ্ট দেইনি। তবে হ্যাঁ, তার প্রেমের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি,
এছাড়া তার সাথে আমি ফ্রিভাবে চলাফেরা করতাম, কিন্তু বর্তমানে সে এমনভাবে নিজেকে পাল্টে নিয়েছে যেখানে সে আমাকে অপমান করতেও দ্বিধাবোধ করলো না। আকাশ, তুমি আর ওর সাথে দেখা করতে আসবে না কখনো, কারণ সে নিজেকে অনেক ভয়ঙ্করভাবে পাল্টে নিয়েছে। আর তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়তো সে তোমার উপরে রাগ করে তার প্রতিশোধ নিচ্ছে। মেহরুন, এটা তোমার ভুল ধারণা, কারণ আমি জানি সে এমন না। তবে একটু আগে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিক, কিন্তু সে সেটা প্রতিশোধ নিবে বলে করেছে। এটা আমি কখনোই বিশ্বাস করব না। আকাশ, মানুষের মন কখন পাল্টে যায় সেটা বোঝা বড় মুশকিল। তবে আমার মতে সে তোমার উপরে প্রতিশোধ নিচ্ছে। সো আমার সাজেশন, তুমি তার কাছে আর এসো না, কারণ সে তোমায় বারবার অপমান করবে। আচ্ছা, এই টপিকটা বাদ দাও। এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না আর আমার। ওকে, ঠিক আছে, বাদ দিলাম। তবে তুমি এখন এখান থেকে চলো, আমরা আমাদের ফ্যাকালিস্টে গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা দেব। ওকে। তারপর মেহেরুনের সাথে আকাশ তাদের ফ্যাকাল্টিতে চলে এলো। তাদের এরিয়ায় বসে অনেকটা সময় দুজন মিলে কথাবার্তা বলল। মেয়েটা আকাশকে তার বিষয়ে অনেক কিছুই শেয়ার করলো। তার নাকি ইচ্ছে প্রেম করে বিয়ে করার, তবে মনের মতন কাউকে এখনো পায়নি, তাই সে আজ পর্যন্ত রিলেশনশিপে যায়নি। এভাবে আরও অনেক কিছুই শেয়ার করলো। ধীরে ধীরে দুপুর হয়ে এলো, তাই আড্ডা সমাপ্তি করে আকাশ হোস্টেলে চলে এলো। তবে তার মন এখনও খারাপ লাগছে আফরার আচরণে, তাই হোস্টেলে এসে ব্যাডে শুয়ে রইল। শুয়ে শুয়ে একটা সিদ্ধান্ত নিল যে সে আফরার সাথে আর কখনো কথা বলবে না। নিজের এই সিদ্ধান্তের উপরে সে 3 দিন এঁটে দিল, কিন্তু 4 দিনের মাথায় নিজেকে আর স্থির রাখতে পারল না সে। কারণ কেন যেন তার মনে হচ্ছিল আফরা তাকে ছেড়ে অন্য কাউকে আপন করে নিচ্ছে। এমন বহু অজানা চিন্তা ভাবনায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো আকাশ। আর এই কয়েকদিনই সে বুঝে ফেলেছে যে সে আফরাকে ভালোবেসে ফেলেছে। তাই ক্লাস শেষ করে আফরার ফ্যাকাল্টিতে যাওয়ার সিদ্ধান্ত নিল আকাশ। কিন্তু ক্লাস শেষ করে যখনই বের হবে আফরার ফ্যাকাল্টিতে যাওয়ার জন্য, তখনই দেখলো আফরা তাদের ফ্যাকাল্টিতে এসে তার জন্যই দাঁড়িয়ে আছে। যেটা দেখে আকাশের মনের মধ্যে লাড্ডু ফুটতে আরম্ভ করলো। এর মধ্যে আবার আফরা আকাশের সেই পুরনো নামটা ধরে ডাক দিল, যে নামটা স্কুলে থাকাকালীন সে আকাশকে ভালোবেসে দিয়েছিল। সে আকাশকে স্কুলে মেঘ বলে ডাকত। আফরার মুখে মেঘ ডাকটা শুনে ভেতরের সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যেই উদাও হয়ে গেল। তার ডাকে সাড়া দিয়ে চালু কদমে হেঁটে তার কাছে চলে এলো আকাশ। আফরার কাছে যেতেই সে আকাশকে অবাক করে দিয়ে তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার কাছে টেনে নিল। আফরার এমন আচরণে আকাশ যেন আর নিজের মধ্যেই নেই। সে যেন এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। এভাবে কয়েক সেকেন্ড যেতেই আফরা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আকাশ, আমি সেদিনের জন্য ক্ষমা প্রার্থী তোর কাছে। তুই সেদিনের বিষয়টা নিয়ে প্লিজ মনে কষ্ট আনিস না। আরে বাদ দে ওসব কথা, আমি ভুলে গিয়েছি সব। ধন্যবাদ আকাশ। আচ্ছা, তুই হঠাৎ এখানে? এই যে তোর কাছে মাফ চাইতে আসলাম, আর তোর কাছে একটা সাহায্যের জন্য আসলাম। কেমন সাহায্য আফরা? বলছি, কিন্তু তুই কিছু মনে করবি না তো? আরে কি মনে করব, তুই তো আমায় আপন ভেবেই সাহায্য চাইতে এসেছিস। সো কি সমস্যা হয়েছে বল আমায়। আকাশ, মিনারকে আমার ভালো লাগতে শুরু করেছে, কিন্তু তাকে আমি এই কথাটা বলতে পারছি না। তুই কি একটু সাহায্য করবি আমার এই বিষয়ে? যদি সাহায্য করিস খুব উপকৃত হব। আফরার মুখে মিনারকে নিয়ে এমন মন্তব্য শুনে আকাশের পুরো দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। তার গা গিরগির করে কাঁপতে আরম্ভ করেছে। পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে তার। মনে হচ্ছে যেন দুনিয়ার সমস্ত ঠান্ডা তার উপরে এসে ভর করেছে। অবশ্য যদিও শীতকাল, তবে এতটা শীত নামেনি যে দুপুরবেলাতেও ঠান্ডা লাগবে। কিন্তু আফরার কথায় আকাশের শরীরটা পুরোপুরি নিথর বডির মতো হয়ে গেছে। সে নিজেকে সামাল দেওয়ার জন্য জমিনের দিকে তাকিয়েছিল। তখনই আফরা তাকে ধাক্কা দিয়ে বলে উঠল, কিরে, কোথায় হারিয়ে গেছিস তুই? তুই কি আমাকে সাহায্য করবি না? আফরা, আমার পক্ষে এমনটা করা সম্ভব না, কারণ যেই ছেলের সাথে আমি লাগালাগি করেছি তার সাথেই গিয়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। আকাশ, প্লিজ আমাকে নিরাশ করিস না। এখানে তুই ব্যতীত আমাকে সাহায্য করার মতন আর কেউ নেই। তাছাড়া আমি তোর পূর্বের পরিচিত,
সেই সুবাদে তুই কি আমার জন্য এইটুকু করতে পারবি না? আফরা, আমায় ক্ষমা কর, আমি এসবে একটা কদমও দিতে পারবো না। কিন্তু কেন আকাশ? আমার সাহায্য করলে তোর কি এমন ক্ষতি হবে যে তার জন্য তুই আমার সাহায্য করতে চাইছিস না? আফরা, একতরফা কিছু হলে বেশিরভাগ সময় বিপরীত পক্ষের মানুষটা অন্ধ হয়। সে চোখ থাকতেও কিছু দেখতে পায় না, আর মন থাকতেও কিছু বুঝতে পারে না। তোর বেলাতেও এমন হয়েছে। আরে তুই কি সব বলছিস? আর আমার বেলাতে কি হয়েছে? আফরা, তোকে অতিরিক্ত কিছু বলার অবস্থায় নেই আমি এখন। সো তুই চলে যা। আমি তোকে এই বিষয় নিয়ে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তোর সাহায্য করার প্রয়োজন নেই। আসলে আমারই ভুল যে আমি সাহায্যের জন্য তোর কাছে এসেছি। যা লাগবে না তোর সাহায্য, আমি অন্য কাউকে দিয়ে আমার কাজটা করিয়ে নেব। চললাম, ভালো থাকিস। ওকে। আফরা চলে গেল আকাশের উপর রাগ দেখিয়ে। আর সে হতভাগার মতন চুপচাপ দাঁড়িয়ে আফরার চলে যাওয়া দেখছে। এক পর্যায়ে আফরা তাদের ফ্যাকাল্টি থেকে বেরিয়ে নিজের ফ্যাকাল্টিতে চলে গেল। আর আকাশ হাবলার ন্যায় তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। আফরা প্রথম যাত্রায় এসেই তাকে ভেতর থেকে কষ্টের পাহাড় কমিয়ে দিয়েছে, কিন্তু চলে যাওয়ার আগে এর চাইতেও দ্বিগুণ কষ্ট সে প্রদান করে গেছে। যেই কষ্টের পরিমাণ সহ্য করতে না পেরে বেহায়ার মতো চোখের পানি ফেলতে আরম্ভ করলো আকাশ। এমন সময় হুট করে কোথা থেকে যেন মেহেরুন প্রকট হয়ে আকাশের সামনে এসে বলল, আকাশ, আমি দূর থেকে দেখেছি সেই আপুটা তোমার সাথে কথা বলছিল, তাই আমি দূরে দাঁড়িয়েছিলাম। সে তোমায় কি বলেছে বলো তো? আর তুমি কান্না করছো কেন আবার? মেরুন, একটা সময় যে মেয়েটা আমাকে পাগলের মতন ভালোবাসতো, আজ সেই মেয়েটাই এসে আমাকে বলছে তার নাকি অন্য কাউকে ভালো লাগে, কিন্তু সে তার মনের কথাটা ভালো লাগার মানুষটাকে বলতে পারছে না। আমি যেন তাকে সাহায্য করি, যাতে করে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে পারে। কি? মানুষ এতটা নোংরামো কি করে করতে পারে? সে কেমন ধাঁচের মেয়ে রে বাবা? জানি না। আকাশ, তোমায় আমি আগেও বলেছি আর এখনো বলছি, তুমি ওই মেয়েকে ভুলে যাও। কারণ সেই মেয়ে স্কুল লাইফে তোমায় আবেগের বশে ভালোবেসেছে, কিন্তু তুমি তাকে সারা দাওনে পড়ালেখা নষ্ট হবে বলে, যেটা একদম রাইট ডিসিশন ছিল। কারণ না হয়তো আজ তুমি এখানে থাকতে না। কিন্তু বর্তমানে তোমরা দুজনেই ম্যাচিউর। তোমাদের এখন নিজেদের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান বুদ্ধি হয়েছে, যার কারণে তুমি তাকে মন থেকে ভালোবেসে বসেছ। কিন্তু সেই মেয়ে কিনা তোমায় ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে। তাই আমি বলি কি, তুমি ওর বিষয়ে চিন্তাধারা বাদ দিয়ে মুভ অন করো। দেখবে তুমি ওর থেকেও ভালো মেয়ে পাবে। মুভ অন করবো কি করে? সে যে আমার শিরায় উপশিরায় বসবাস করে। সে আমার অলিখিত সেই কবিতা, যাকে কিনা আমি প্রতিদিন ভাবি, কিন্তু সেসব লিখতে পারি না। মনের ভিতরে তাকে নিয়ে যে ছবি এঁকে রেখেছি তা নিয়ে সর্বদা কল্পনা কর, কিন্তু সেই ছবির পাশে যে অন্য কাউকে আর মানতে পারবো না। আমি সেই মানুষটাকে ভুলবো কি করে মেহরুন? আকাশ, দেখো, সে তোমার সেই ভালোবাসা যাকে কিনা তুমি হাজার ভালোবাসার সত্ত্বেও নিজের করে পাবে না। কারণ তার মধ্যে নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আসার পরে সেই সর্বপ্রথম তুমি বাদে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। সেই মানুষ তার সিদ্ধান্তকে পাল্টে তোমায় কি করে আপন করবে বলো তুমি আমায়? জানি না আমি কোনো কিছুই, তবে এইটুকু বলতে পারি আমার ভিতরে এখন খুব কষ্ট হচ্ছে। এই পাগল ছেলে, একদম কষ্ট পেও না। আমি সর্বক্ষণ তোমার পাশে আছি। তুমি যেভাবে চাইবে আমি তোমার কষ্ট কমাতে সেইভাবেই সঙ্গ দিব। এখন দেখি, কান্না থামাও আর আমার সাথে চলো। মেহেরুনের কথায় আর কোনো উত্তর দিল না আকাশ। চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল। কিন্তু মেহেরুন থেমে নেই। সে আগের বারের ন্যায় আকাশের চোখের পানি মুছে দিল। তারপর আকাশের হাত শক্ত করে চেপে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। সেও বাধ্য ছেলের মতন মেহেরুনের সাথে সাথে গেল। ক্যান্টিনে গিয়ে আকাশকে বসিয়ে রেখে সে খাবার নিয়ে এলো। পরবর্তীতে খাবারগুলো আকাশের সামনে রেখে বলল খেয়ে নিতে, আর সেও তার জন্য আনা খাবারগুলো খেতে আরম্ভ করলো। মেহেরুন নিজের মতন খাবার খাচ্ছে, কিন্তু আকাশ খাবারগুলো সামনে নিয়ে বসে আছে, কারণ গলা দিয়ে খাবারগুলো নামার উপায়ই নেই। এখনও সে শকড হয়ে আছে আফরারের আচরণে। কিন্তু হুট করে মেহেরুন তার সামনে থেকে খাবারগুলো হাতে উঠিয়ে নিয়ে তাকে খাওয়ানোর ভঙ্গিতে তার মুখের সামনে এগিয়ে ধরল। আকাশ মেহেরুনের আচরণে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল।
এরই মধ্যে তাদের সামনে আফরা উপস্থিত হয়ে বলল, বা আপু, আপনাদের দুজনকে তো বেশ কিউট লাগছে। আপনারা একে অপরকে খাইয়ে দিচ্ছেন, কি সুন্দর একটা দৃশ্য। আচ্ছা আপু, আপনারা কি রিলেশনে আছেন? তা দিয়ে আপনার কাজ কি? না, এমনিতেই। তাহলে নিজের কাজে মনোনিবেশ করেন। খামোখা অন্যের সম্পর্কে জেনে লাভ নাই। কেন আপু, আমি কি জানতে পারি না আপনাদের বিষয়ে? না আপু, জানতে পারেন না, কারণ অপরিচিত কাউকে নিজেদের বিষয়ে বলাটা কোনো বুদ্ধিমানের কাজ বলে মনে করি না আমি। সো আপনি চলে যান আর আমাদেরকে আমাদের মতন থাকতে দিন। আপু, আমি আপনার অপরিচিত না হতে পারি, কিন্তু আকাশের তো পরিচিত। সেই সূত্র ধরে তো আমি জানতে পারি, তাই না? না, তাও জানতে পারেন না। এই আকাশ, তুমি ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আমার কিন্তু চরম পরিমাণে রাগ হচ্ছে। মেহরুনের কথায় আকাশের মাথার সেট পুরোপুরি নড়ে গেছে। কাকে কি বলা উচিত বুঝে উঠতে পারছে না সে, তাই হাবলার মতন দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই মেহরুন আবার চেঁচিয়ে বলে উঠল, শয়তান ছেলে, তুই ওনাকে এখান থেকে যেতে বল, না হয় কিন্তু তোর মাথার চুল সব কয়টা আমি টেনে ছিঁড়ে ফেলবো। এমনিতেই কিন্তু মাথা খারাপ হয়ে আছে। মেহরুনের কথায় মুখের তালা খুলে আফরাকে বলল, আফরা, তুই চলে যা, তোকে কিছু বলার নেই আমার। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর ক্ষমা প্রার্থী তোদের পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞেস করার জন্য। আকাশের কথায় আফরা চলে গেল। তবে একটা জিনিস সে স্পষ্টভাবে দেখতে পেয়েছে, তার কথায় আফরার চোখ মুখ কেমন যেন কালো হয়ে গেছে, যেটা দেখে কিনা তার ভেতরটা আগের চাইতে আরো বেশি মুচড়াচ্ছে। আফরা চলে গেছে। আফরা চলে যেতেই মেহরুন খাবারগুলো আবার তার সামনে রেখে বলল, এই আকাশ, খেয়ে নাও খাবারগুলো। আমি ওনাকে দেখে ইচ্ছে করেই এমনটা করেছি, কারণ না হয়তো সে তোমায় আবার কোনো না কোনোভাবে হার্ট করতো, তাই আমি তাকে হার্ট করে দিয়েছি, যাতে করে তোমাকে সে আর কষ্ট দিতে না পারে। মেহরুনের কথা শুনে আকাশ হাসবে কি কাঁদবে বুঝে উঠতে পারছে না। আচ্ছা মেহরুন, তুমি আমার এত খেয়াল রাখো কেন? কারণ তুমি অনেক কিউট একটা ছেলে এবং সব দিক দিয়েই পারফেক্ট। পড়ালেখা থেকে শুরু করে আচার আচরণ সব কিছুতেই তুমি দক্ষ, তাই তোমাকে সাপোর্ট করি। ইস আফরা, যদি তোমার মতন হতো, সে যদি তোমার মতন করে ভাবে আমার খেয়াল রাখতো। আকাশ, থাপড়ে তোর গালের সব কয়টা দাঁত আমি ফেলে দিব। তুমি তুমি করে ভদ্রতার সহিত কথা বলে দেখে গায়ে লাগে না মনে হয় তোর? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি করেছি এমন যে তুমি হুট করেই হাইপার হয়ে গেলে? তুই সব কথাতে ওই মেয়েকে টানিস কেন? আমি খেয়াল রাখি তুই আমার কথা আনা বলবি, কিন্তু তুই দেখি আমার মাঝেও সে মেয়েকে তলাশ করে বেড়াস। সমস্যা কোথায় তোর? কোনো সমস্যা নাই তো? সমস্যা না থাকলে নেক্সট টাইম কখনো ওই মেয়ের সাথে আমার তুলনা করবি না। আর আমার মাঝে তো ভুলেও তুই সেই মেয়েকে তলাশ করবি না, না হয়তো তোর অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমি। না না, তালাশ করব না। মনে থাকে যেন। হুম, থাকবে। আচ্ছা, এবার খাবারগুলো খেয়ে নাও। মেহরুন, আমার খাবার খেতে ইচ্ছে করছে না, তুমি তোমার খাবারটুকু খেয়ে নাও। আমি হোস্টেলে গিয়ে একদম দুপুরের খাবার খেয়ে নিব। ইচ্ছে না করলেও খেতে হবে, আর দুপুরের খাবার খেলেও খাও, সমস্যা নেই। তবে এখন তোমার খেতে হবে। তুমি হ্যাঁ করো, আমি তোমায় নিজের হাতে খাইয়ে দিচ্ছি। মেহরুনের আচরণে একের পর এক অবাক হচ্ছে আকাশ। মেয়েটা তার সামনে খাবারের নলা ধরে রেখেছে, তাই আর কথা না বাড়িয়ে মেহরুনের হাত থেকে খাবার খেতে আরম্ভ করলো সে। তার জন্য আমার সমস্ত খাবার মেহরুন তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। তার ভাগের খাবারটুকু শেষ করতেই মসজিদের মাইকে আজানের ধ্বনি শুনতে পেল সে। তাই মেহরুনকে বলল, মেহরু, আজান দিচ্ছে, আমার হোস্টেলে ফিরে যাওয়া উচিত। ঠিক আছে, যাও, আমার ভাগের খাবারটুকু শেষ করো, আমিও হোস্টেলে ফিরে যাব। আচ্ছা, চলে যাচ্ছি। সাবধানে যেও, আর সেই মেয়ের জন্য একদম মন খারাপ করিও না। হুম। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে হোস্টেলে আসার জন্য রওনা হলো আকাশ। হোস্টেল বেশি দূরে নয়, 2 থেকে 4 মিনিট হাঁটলেই হোস্টেলে পৌঁছে যাওয়া যায়। সে হাঁটছে আর আফরার কথা চিন্তা করছে। যদিও বা মেহরুন তাকে আফরার কথা ভাবতে বারণ করেছিল, কিন্তু মন তো আর বাধা বারণ মানে না, আপনা আপনি চলে আসে চিন্তা ভাবনা মনের মধ্যে। আফরাকে নিয়ে ভাবতে ভাবতে হোস্টেলের একদম কাছে চলে এলো সে। তখনই হুট করে কোথা থেকে কেউ একজন এসে সজোরে আকাশের কলার চেপে ধরলো, তারপর গালের মধ্যে কষে 2টা থাপ্পড় লাগিয়ে দিল। আকাশ হা করে মানুষটার দিকে তাকিয়ে আছে। তখনই সে আকাশকে ভয়ঙ্কর আওয়াজ চেঁচিয়ে জিজ্ঞেস করলো, ওই মেয়েটা তোর কি হয়?
কিসের এত আদিক্ষেতা দেখাচ্ছিল সেই মেয়েটা তখন তোর সাথে আমার সামনে? সবাই হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন মেয়েটাকে। মেয়েটা আফরা। কিন্তু হুট করে তার এমন অদ্ভুত আচরণের মহাত্মাটা বুঝে উঠতে পারছে না আকাশ। তাই সে চিন্তায় পড়ে গেল, যার কারণে আফরার কথার কোনো উত্তর দিল না। আফরা তার কাছে কোনো উত্তর না পেয়ে আবারও দুই গালে কষে দুটো থাপ্পড় বসিয়ে দিল। প্রথমবার থাপ্পড় খেয়ে কিছু না হলেও এবারের থাপ্পড়ে ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরতে আরম্ভ করেছে। আর সে তাও উদুমের মতন আফরার দিকে তাকিয়ে আছে। আফরা যে তাকে বরপর দুবার থাপ্পড় মেরেছে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এত কিছুর পরেও আকাশের এমন নীরবতা দেখে আফরা আগের ন্যায় চেঁচিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমার কথার উত্তর দিবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? দেখ, আমার মাথা খারাপ করিস না, না হয় কিন্তু তোর শরীরের অন্যান্য অঙ্গকেও আঘাতপ্রাপ্ত করে দেব আমি। সো তাড়াতাড়ি বল, কে সেই মেয়ে আর কেন সে তোকে নিয়ে আমার সামনে আদিক্ষেতা দেখিয়েছে? আফরার কথা শুনে এবার মুখ খুলল আকাশ। আফরা, তা দিয়ে তোর কাজ কি বলতো? সে আমার যে হবে হোক, কিন্তু তুই এত ছোটোখাটো বিষয় নিয়ে এভাবে রিয়েক্ট করছিস কেন? সে আমার যা ইচ্ছা হয় আমি করব। আমি জাস্ট তোর থেকে উত্তর চেয়েছি, কে সেই মেয়ে? আমার জিএফ। কথাটা ইচ্ছে করে আফরাকে শক দেওয়ার জন্য বলল আকাশ। কি? সেই মেয়ে আমার জিএফ। দু একদিন হলো আমাদের সম্পর্কে জড়িয়েছি, কিন্তু তুই এবার বল যে তোর এতে কী সমস্যা, আর তুই হুটহাট করে এসে আমায় এভাবে মারছিস কেন? রিয়েক্ট করা তো এখনো শুরুই করিনি, তার উপরে মাইটাও তো কম হয়েছে। তোকে এখন আমি কি করব সেটা আমি নিজেই জানি না। আরে আজিব তো, তোর সমস্যা কোথায় সেটা বলতো? আমি কি করি সেটা নিয়ে তোর এত সমস্যা হচ্ছে কেন? তুই তোর কাজ নিয়ে আর মিনারকে নিয়ে মতলব রাখ। খালি খালি আমাদের দুজনের মাঝে এসে বাহাত কেন দিচ্ছিস? জানোয়ার, সবে তো হাত দিয়েছি, এবার তো তোর উপরেই চটে বসবো। আফরা আকাশের উপরে চটে বসবে বলেই সে আকাশের কাটা ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে আঘাত করতে আরম্ভ করলো, যাতে করে আকাশের ক্ষতস্থানের পেইনটা আরও বেশি করে হয়। আফরার এমন কর্মকাণ্ডে আকাশ আওয়াজ করে চেঁচাচ্ছে, কারণ তার চরম ব্যথা লাগছে। কিন্তু নির্দয় আফরার কি হয়েছে কে জানে, সে আকাশের ক্ষতস্থানে হাত দিয়ে চেপে ধরে আঘাত করেই চলেছে। আকাশের কষ্ট হচ্ছে তাতে যেন আফরার কিছুই যায় আসে না। এভাবে কিছুটা সময় যেতে আফরা নিজেই আকাশের ঠোঁট ছেড়ে দেয়, কিন্তু সে আকাশের ঠোঁট ছাড়লেও আকাশকে ছাড়ে না। সে আকাশকে জড়িয়ে ধরে জোর জবরদস্তি আকাশের ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতে আরম্ভ করে, যার ফলে আকাশ পুরোপুরি শকড হয়ে যায়। আকাশ মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, আর আফরা সে তার নিজের মন মতন আকাশের ঠোঁটে স্পর্শ করে চলেছে। এভাবে আরও কিছু সময় অতিক্রম হয়, যার পরে আফরা নিজের পাগলামোকে থামিয়ে দিয়ে আকাশকে ছেড়ে দিয়ে তার থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায়। তারপর নরম সুরে আকাশকে বলল, আকাশ, আমি দুঃখিত, আমার এখনের আচরণে তুই কিছু মনে করিস না। আফরা, এখানে কিছু মনে না করলেও অনেক কিছু আপনা আপনি মনে চলে আসে, কারণ তুই মিনারকে পছন্দ করে আমার সাথে সংস্পর্শে আসলি কী করে? তোর কি একবারও মনে হলো না তুই ভুল বকছিস? আকাশ, আমি ভুল সঠিক নিয়ে বিচার বিবেচনা করার অবস্থায় নেই, কারণ তোর কারণে আমার অনেক রাগ উঠেছে। সেই মেয়ে আমাকে এটা সেটা বলেছে, কিন্তু তুই তার কোনো প্রতিবাদ করিসনি। তার উপরে সেই মেয়ের কথায় আমায় চলে যেতে বলেছিস, যার কারণে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। রাগ কন্ট্রোল করতে না পেরে তুই আমার ঠোঁট ফাটিয়েছিস ভালো কথা, কিন্তু তুই আমার সেই ক্ষত ঠোঁটে স্পর্শ করিস কী করে? তোর কি একবারও বিবেকে বাধা দেয়নি যে তুই তোর মনের ভালোবাসাকে ঠকাচ্ছিস? তার উপরে আমি তোকে আগেই বলেছি যে আমার সাথে মেহরুনের সম্পর্ক চলছে, তুই তারপরে অন্যের অধিকারে নিজের প্রভাব খাটাচ্ছিস কী করে? আকাশ, তুই আমাকে এসব প্রশ্ন করে কিন্তু আরো ক্ষিপ্ত করে দিচ্ছিস। এবার কিন্তু আমার আরো ভয়ঙ্কর রূপ দেখতে পাবি তুই। আফরা, আমি ভুল কিছু বলিনি তোকে, আমি তোকে সঠিক জিনিস নিয়েই প্রশ্ন করেছি। এখানে তুই রেগে গেলে আমার কি করার আছে? করার আছে, তোর অনেক কিছু করার আছে। তুই সেই মেয়ের কথা আমার সামনে একদম মুখে আনবি না। তোর মুখে সেই মেয়ের কথা শুনলেই কেন জানি আমার পিত্তি জ্বলে উঠছে রাগে। সো প্লিজ, তুই সেই মেয়ের কথা আমার সামনে বলা বন্ধ কর, না হয়তো আমি কিন্তু তোর শরীরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বো। পরে কিন্তু কিছু করার থাকবে না তোর। আফরার কথা শুনে আকাশ কি বলবে বুঝে উঠতে পারছে না, কারণ আফরা মিনারকে ভালোবাসে, আবার তার উপরেও নিজের অধিকার খাটাচ্ছে। আবার মেহেরুনের কথাও সে সহ্য করতে পারছে না,
আফরার এসবের পেছনে আসল রহস্য কোথায় তা বুঝে ওঠা মুশকিল হয়ে উঠেছে আকাশের পক্ষে। তাই সে আফরাকে বলল, আফরা, আমি হোস্টেলে চলে যাচ্ছি। তোর কথার আগামাথা আমি বুঝে উঠতে পারছি না। ঠিক আছে যা, কিন্তু আগামী থেকে তুই সেই মেয়ের সাথে আর মিশবি না। ওর সাথে মিশলে কিন্তু অনেক খারাপ হবে, মনে রাখিস। মিশবো কি মিশবো না সে আমিই ভালো বুঝবো। কারোর কথায় আমাদের মেলামেশা বন্ধ হবে না। চললাম। এটা বলেই জোর কদমে হেঁটে হোস্টেলে ঢুকে গেল আকাশ। কারণটা হয়তো আফরা আবার ঝামেলা করে বসবে তার কথার পরিপ্রেক্ষিতে। হোস্টেলে প্রবেশ করতেই আকাশের এক রুমমেট তার দিকে বাঁকা চোখে তাকিয়ে রইল। আকাশ তার চাহনিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে ঠোঁটে মলম লাগাতে শুরু করলো। ঠোঁটে মলম লাগানো শেষ করে কিছুক্ষণের জন্য বিছানায় গা এলিয়ে দিল। কারণ আজ আর দুপুরের খাওয়া হবে না তার। মেহেরুন জোর করে নাস্তা খাইয়ে দিয়েছে, সেসব নাস্তা এখনো প্যাটে রয়ে গেছে। এরপর আরও খেলে অস্থিরতা কাজ করবে নিজের মধ্যে। তাই বিছানায় শুয়ে ঘুমানোর প্রয়াস করলো সে। এক ঘুমে বিকেল পেরিয়ে গেছে। বিকেলবেলায় আকাশের ঘুম ভাঙল চেঁচামেচের আওয়াজ শুনে। কেউ একজন খুব জোরে জোরে চেঁচিয়ে তার নাম ধরে ডাকছে। ঘুমের ঘুরে লাফ দিয়ে উঠে গেল সে। আকাশের একজন রুমমেট তার কাছে এসে বলল, আকাশ, তোমায় নিচে একজন ডাকছে, তুমি তাড়াতাড়ি নিচে যাও। সে অনেকটাই সময় ধরে চিৎকার চেঁচামেচি করছে তোমার নাম ধরে। কে ডাকছে আমায়? আমাদের ক্লাসের মেহরুন, সে একজনকে দিয়ে খবর পাঠিয়েছে। যাও, কি হয়েছে দেখে আসো। ও মা, কি হলো হঠাৎ? এই মেয়েটা আমায় এভাবে চেঁচিয়ে ডাকছে কেন? তাড়াতাড়ি গায়ে শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল আকাশ। নিচে যেতেই দেখলো মেহরুন তার সাথে দুই একজন মেয়েকে নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। আকাশ নিচে যেতেই মেহরুন তার কাছে এগিয়ে এসে তার গলায় দু হাত রেখে বলল, আই, তোমাকে নাকি সেই শয়তান মেয়েটা মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। দেখি কতটুকু কেটেছে তোমার। আরে বেশি কাটেনি, কিন্তু তোমায় খবর কে বলেছে? কিছুক্ষণ আগে তোমার একজন রুমমেটের সাথে আমার দেখা হয়েছে, সেই আমাকে এই খবর বলেছে। ধুর, আমার রুমমেট পাগল হয়ে গেছে। বাদ দাও তোর কথা। আকাশ, পাগল তোমার রুমমেট হয়নি, পাগল হয়েছে সেই মেয়ে। সো তুমি আমার সাথে চলো, আমি সেই মেয়ের পাগলামো বের করছি। মেরুন, বাদ দাও এসব। খামোখা ছোটোখাটো বিষয় নিয়ে ভেজালে জড়িয়ে লাভ নেই। এই ছেলে, একদম কথা কম বলবি। আমি দেখতে চাই তার কত বড় কলিজা, যে সে আমার প্রিয় মানুষটাকে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। মেরুন প্রিয় মানুষ মানে? তোর এত সব মানে বুঝে কাজ নেই, তুই আমার সাথে চল। ওই মেয়ের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। মেরুন, বাদ দাও না প্লিজ। ছোটোখাটো বিষয় নিয়ে খামোখা ভেজাল করে লাভ কি বলো? আকাশ, তোর কোনো জ্ঞান দেবার প্রয়োজন নেই আমাকে। তুই শুধু আমার সাথে চল, না হয় কিন্তু তোকে এখন হ্যাসরাতে হ্যাসরাতে এখান থেকে নিয়ে যাব আমি। এই না না, এমন করো না। চলো, আমি তোমার সাথেই যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলে। মেহেরুনের সাথে আফরার হোস্টেলে চলে গেল আকাশ। সেখানে যেতেই মেহেরুন একজনকে দিয়ে আফরাকে হোস্টেল থেকে ডেকে বের করলো। আফরা হোস্টেল থেকে বের হতেই মেহেরুন আফরাকে জিজ্ঞেস করলো, আপু, আপনার সমস্যা কোথায়? আপনি কোন সাহসে আকাশের গায়ে হাত তুলেছেন? ওর গায়ে হাত তুলতে কোনো সাহসের প্রয়োজন নেই, এমনিতেই হাত তুলেছি। কিন্তু আপনার সমস্যা কোথায়? আপনি কোন অধিকারে ওর হয়ে কথা বলতে এসেছেন? কোন অধিকারের কথা বলতে এসেছি মানে? আমি তার জিএফ। আমি তার পক্ষ নিয়ে কথা বলার জন্য স্পেশাল করে কোনো অধিকারের প্রয়োজন নেই আমার। দেখুন, আপনি আকাশের যে হবেন হন, কিন্তু আকাশ আর আমার বিষয় নিয়ে কথা না বললে খুশি হব। কারণ তার সাথে পূর্বের পরিচিত আমার। সো তার সাথে যাই করি না কেন, সে সবের কৈফিয়ত আমি কাউকে দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনি কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে না করলেও দিতে হবে, কারণ সে এখন আমার বয়ফ্রেন্ড। আমি তার বিষয় নিয়ে কথা বলার অধিকার রাখি। সো আপনি ওর গায়ে হাত দিয়েছেন কেন? ওই যে বললাম, পূর্বের পরিচিত, তাই হাত উঠিয়েছি ওর গায়ে। পূর্বের পরিচিত সেই দোহাই দিয়ে প্রথমবার যা করেছেন করেছেন। সেকেন্ড টাইম যেন ওর শরীরে কখনো হাত উঠাতে না দেখি, না হয় কিন্তু খুব খারাপ হবে। আপু, আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? মনে করেন সেটাই, তবে প্রথমবারের মতো কিছুই বললাম না। কিন্তু দ্বিতীয়বার সেম কাজ করলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপু, আপনার এসব হুমকিতে যে আমি ভয় পাই না। সময় হলে ঠিকই পাবেন, তবে একটা কথা জেনে রাখুন আমার সম্পর্কে। আমি কিন্তু ঝামেলা করবার মতো মেয়ে নয়, কিন্তু একবার যদি ঝামেলা করতে নেমে পড়ি তাহলে কিন্তু ঝামেলা করতে কম করব না। কি করবেন আপনি? হ্যাঁ আপু, আপনি এই মেডিকেল কলেজের টপার। আপনাকে কিন্তু সবাই চেনে, কিন্তু আমাকে কেউ চেনে না। আপনার সাথে এমন এক ঝামেলা করে বসবো যাতে করে আপনি আর পুরো মেডিকেল কলেজের কারোর সামনে মাথা উঁচু করতে না পারেন।
এত মেহনত করে যে নামটুকু কামিয়েছেন সে নামটুকু কিন্তু তখন আর থাকবে না। সো আমার আকাশের গায়ে দ্বিতীয়বার হাত তোলার আগে ভেবেচিন্তে নেবেন, না হয়তো আপনার সম্মান খোয়াতে আমি মাঠে নেমে পড়ব। মেহেরুনের এমন ধমকি শুনে আফরার মুখ বন্ধ হয়ে গেল, কারণ তার কাছে তার সম্মানটুকুই অনেক বড়। তাই সে আর কথা লম্বা করলো না। অন্যদিকে মেহেরুন আফরাকে শাসিয়ে সবার সামনেই গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। তারপর তাকে বলল, আকাশ, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত উঠাবে বা তোমার সম্মানে আঘাত করবে এমনটা কখনোই হতে দেব না আমি। মনে রাখবো, মনে রেখো, তোমার সম্মানের সর্বদা ঢাল স্বরূপ আমি দাঁড়িয়ে থাকবো। আকাশ মেহেরুনের কথা শুনে থতমত খেয়ে যায়, কারণ মেহেরুন সবার সামনে কী সব উল্টাপাল্টা কথা বলছে সম্পর্ক নিয়ে। তার উপর সে আকাশকে সবার সামনে জড়িয়েও ধরেছে। আকাশ এসব দেখে থতমত খেলেও তৎক্ষণাৎ কিছু বলল না। সে চুপসে দাঁড়িয়ে রইল। তবে এসবের ভিড়ে তার মনে আবার বিশাল খারাপও লাগছে মেহেরুনের এমন আচরণ দেখে, কারণ সে মনে মনে চেয়েছিল আফরা তাকে জোর খাটিয়ে এভাবে ভালোবাসার কথা বলবে। সে মনে মনে চেয়েছিল আফরা তাকে জড়িয়ে ধরে এভাবে প্রোটেক্ট করবে এবং সবাইকে জোর গলা করে জানিয়ে দেবে আকাশ শুধুই তার। কেউ যেন তার আকাশের দিকে ভিন্ন নজরে না তাকায়। সেখানে আফরার বদলে মেহেরুন এমনটা করছে, যার জন্য আকাশের চরম খারাপ লাগছে। অন্যদিকে আফরার ভেতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, কারণ প্রথমত মেহেরুন তাকে কথা শুনিয়েছে, দ্বিতীয়ত সে তার সামনেই আকাশকে জড়িয়ে ধরেছে, যেটা দেখে তার পায়ের রক্ত যেন মাথার উপরে উঠে গেছে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল এই দুটোকে কখনোই সে একত্রিত হতে দেবে না, এবং এই দুটোর একটাকেও সে ছাড়বে না, বিশেষ করে মেহেরুনকে, কারণ তার সামনেই মেহেরুন আকাশকে জড়িয়ে ধরে জোর গলায় তার উপরে নিজের অধিকার কাটাচ্ছে, যেটা কিনা কোনো মতেই আফরা সহ্য করতে পারছে না। আফরার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। তার উপর তার শরীরও রাগ উঠে গেছে, তাই সে রাগের চোটে চোখের পানি ফেলতে ফেলতে এক দৌড় দিয়ে হোস্টেলের ভেতর ঢুকে পড়ল। আফরা চলে যেতেই মেহেরুন আকাশকে ছেড়ে দিয়ে বলল, আকাশ, কাজ শেষ, এবার চলো এখান থেকে যাওয়া যাক। কাজ শেষ মানে? কিসের কাজের কথা বলছো মেরুন তুমি? একটু সাইডে চলো, তারপর তোমায় বলছি। চলো। মেহেরুনের সাথে আকাশ এক সাইডে চলে এলো বাকিদের রেখে। তারপর তাকে বলল, কিসের কাজ শেষ মেরুন? আকাশ দেখো, আমি তোমায় জড়িয়ে ধরার কারণ হচ্ছে সেই মেয়েটা হিট দেওয়া, যেটা আমি করে দিয়েছি, কারণ আমি চাই না আমি থাকতে কেউ তোমায় কষ্ট দিক। কিন্তু সেই মেয়ে যেহেতু আমি থাকা অবস্থায় তোমাকে কষ্ট দিয়েছে, তাই আমি তার থেকে প্রতিশোধ তুলেছি। মেরুন, সব কিছুই ঠিক আছে, কিন্তু জড়িয়ে ধরে তাকে হিট দেয়া সেটা একটু বেশি হয়ে গেল না? না, একদম বেশি হয়নি। আমি যা করেছি ঠিকই করেছি। তুমি বিষয়টাকে বেশি একটু জটিল করে নিও না। তবে আমি কিন্তু জড়িয়ে ধরেছি আমার মন থেকে, কারণ তোমায় নিয়ে আমার ভেতরে কি ফিলিংস কাজ করে তা আমি নিজেও জানি না। আমার ইচ্ছা হয় তোমার সাথে মিশে যেতে, কিন্তু কিছু কারণে আমি মাঝামাঝি অবস্থায় লটকে আছি। বলতে পারো আমি তোমায় ভালোবেসে জড়িয়ে ধরেছি, বলতে পারো বন্ধুত্বের খাতিরে আমি তোমায় জড়িয়ে ধরেছি। তুমি এখন আমার এই জড়িয়ে ধরাটাকে যেভাবেই নিবে নাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি মনে করো আমি তোমায় প্রেমিকার প্ল্যাটফর্ম থেকে জড়িয়ে ধরেছি, তাহলে আলহামদুলিল্লাহ। যদি মনে করো বন্ধুত্বের অধিকার নিয়ে জড়িয়ে ধরেছি, তাহলেও আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এই দুটো কিছুই মনে না করো, তাহলে অন্তত ভেবে নাও সেই মেয়েকে হিট দেওয়ার জন্য এমন করেছি। মোট কথা, তুমি নেগেটিভ নিও না। মেরুন, তোমার প্যাচালো কথার আগামাথা কিছুই আমার বুঝে আসছে না। তবে আমি একটা জিনিস অন্তত ঠিকই বুঝতে পেরেছি, যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছ। আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তুমি আমার সঙ্গতা যেইভাবে চাও আমি সেইভাবেই তোমায় সঙ্গ দিব, প্রেমিকা, বন্ধু বা ক্লাসমেট। তো বলো, কিভাবে আমার সঙ্গ চাও তুমি? মেরুন, তুমি ভালো করেই জানো আমি আফরাকে ভালোবাসি, তাহলে তুমি এত সব অপশন দিচ্ছ কেন? কারণ সে তোমায় ছেড়ে অন্য ছেলেকে ধরেছে, আর তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, যেটা আমার একদম সহ্য হচ্ছে না। তাই আমি তোমাকে অপশন দিচ্ছি। তুমি আমায় ভালো না বাসলে অন্য অপশন বেছে নাও, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নেই। কিন্তু আমার ভেতরে যে তোমার নামের তুফান ওঠে, সেটা একটু বোঝার ট্রাই করিও সম্ভব হলে। মেরুন, এখানে দাঁড়িয়ে আমার এসব টপিক নিয়ে কথাবার্তা বলতে একদম ভালো লাগছে না। চলো এখান থেকে। ঠিক আছে, চলো। তারপর মেহেরুন এবং তার সাথে আসা সকলকে নিয়ে সেখান থেকে চলে এলো আকাশ। সেখান থেকে এসে যে যার মতন হোস্টেলে চলে গেল। হোস্টেলে এসেই আকাশ দেখে মেহেরুনের কাছে খবর পাবলিক করা তার রুমমেট তার সামনে দাঁড়িয়ে আছে। সে আকাশকে দেখেই নিজেকে আড়াল করে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আকাশ তার আগে তাকে ডাক দিয়ে বলল, মামুন, তুমি কাজটা কি ঠিক করেছো?
তুমি আমার আর আফরার কথোপকথন সম্পর্কে মেহরুনকে জানিয়েছো কেন? কি লাভ হয়েছে এতে তোমার? আকাশ, আমার কোনো লাভ তো হয়নি, তবে লোকসানও কিন্তু হয়নি। কারণ মেহরুনের বান্ধবীর সাথে আমার সম্পর্ক চলছে। সেই সুবাদে মেহরুনের সাথে আমার পরিচয়। সে আমায় বলেছে তোমাকে দেখে শুনে রাখতে এবং তোমার কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ তাকে জানাতে। কি? সেই তোমাকে বলেছে আমার উপরে নজরদারি করতে? হুম, সেই বলেছে। তাই তো আমি তাকে জানিয়েছি তোমার আর আফরার কথোপকথন সম্পর্কে। কিন্তু কেন? সে আমার উপরে নজরদারি করতে তোমার জিম্মাদারি কেন দিয়েছে? তার কি স্বার্থ আছে এতে? কেন, তার কি স্বার্থ আছে তুমি কি বোঝো না? আরে ভাই, বুঝলে কি তোমায় জিজ্ঞেস করতাম নাকি? আকাশ, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। সে তোমাকে কখনোই হারাতে চায় না। তাই সে তোমার খেয়াল রাখতে বলেছে আমাকে। সো আকাশ, আমার মতে তুমি আফরার চিন্তা ভাবনা বাদ দিয়ে মেহরুনকে নিয়ে ভাবো। মেয়েটা তোমায় সত্যিই অনেক ভালোবাসে। আর অন্যদিকে আফরার আজকের আচরণে আমার বুঝতে বাকি নেই যে সে তোমায় ভালোবাসে না। অবশ্য তুমি বলতে পারো সে তোমার ঠোঁটে স্পর্শ করছে, সেটা ভালোবাসা। দেখো, আমার মতে সেটা কোনো দিক থেকেই ভালোবাসা না। আফরা তোমার সাথে এমনটা করার কারণ হচ্ছে সে কোনো না কোনো এক অ্যাঙ্গেল থেকে তোমার উপর অ্যাট্রাক্ট হয়ে আছে, যার কারণে সে এমনটা করছে। এটাকে ভালোবাসা মনে করে মেহরুনের ভালোবাসাকে অবমাননা করলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি করবে। কারণ আমার জিয়া পর্যন্ত তোমার নামে বলছে। মেহরুন নাকি সব সময় তোমার চিন্তাভাবনায় বিভোর হয়ে থাকে। তারা যখন একত্রে মিলে কথাবার্তা বলে তখন নাকি বেশিরভাগ সময় মেহরুন তোমার কথা বলে। সো আকাশ, আমি তোমার আগেও বলেছি আর এখনও বলছি, তুমি আফরাকে ছেড়ে মেহরুনের দিকে ফোকাস করো। ইনশাল্লাহ দেখবে তুমি একটা ভালো জীবন লিড করতে পারবে। মেহরুন অন্তত আফরার মতো তোমাকে কষ্ট দিবে না। সে সবসময় তোমাকে নিজের কাছে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। কি বলো এসব মামুন? আরে ভাই, সত্যি বলছে। আর আমি থার্ড পার্সন হয়ে মেহরুনের চালচলনের বুঝে নিয়েছি সে তোমায় ভালোবাসে। আর তুমি কিনা তার এত ঘনিষ্ঠ হয়েও জানতে পারলে না তার মনের খবর। এটা কি ধরনের কি? এটা কি ধরনের কি তা আমার জানা নাই, কারণ আমার সমস্ত কনসেন্ট্রেশন আফরার উপরে, তার উপরে আমার সমস্ত নৈশাক্ততা। তাই আমি আশেপাশের কারোর মনের ফিলিংস বুঝি না এবং কখনো বোঝারও ট্রাই করি না। আমি আফরাকে ভালোবাসি আর তাকেই ভালোবাসবো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তোমাদের পার্সোনাল লাইফে তো আমি নিজের মতামত চাপিয়ে দিতে পারি না। আমার মতে যতটুকু বোঝানোর বা বলার তা বুঝিয়েছে এবং বলেওছে। বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে বা হাত ঢোকানোর কোনো ইচ্ছা নেই আমার। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে বা হাত দিলেন না তাই। হুম। আচ্ছা, আমি রুমে চললাম। সে রুমে এসে খাটের মধ্যে বসে বসে পেছনে ঘটে যাওয়া সমস্ত সিনক্রিয়েটের কথা ভাবছে। মেহরুনের আচরণ সম্পর্কে ভাবতে তার উপরে তার চিন্তা ভাবনা আটকে গেল। সে মনে মনে বলতে লাগলো, মেয়েটার হুট করে কি হয়েছে কে জানে। সে তো বেশ ভালোই ছিল, কিন্তু হুট করেই আমার মতন ঢক ছাড়া একটা ছেলের জন্য পাগলামি করছে কেন? ধুর, আল্লাহ মালুম। মেয়েদের মন আর সাপের চলার ধরন কোনোটাই বোঝা যায় না। তাদের ডিসিশন হুট করে সুইং করে। এই একটা সিদ্ধান্ত নিয়েছে তো 3 সেকেন্ডের মাথায় সেটা পাল্টে ফেলে। এদের মন বোঝা আমার পক্ষে সম্ভব না। সো আমি আমার কাজে ফোকাস করি, বাকিটা পরে যা হবে দেখা যাবে। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আকাশ। তারপর আবার বিছানায় এসে কিছুক্ষণ বই হাতে নিয়ে ঘাটাঘাটি করে রাতটা কাটিয়ে দিল। পরের দিন সকালে উঠে যথারীতি ক্লাসে চলে গেল। তবে ক্লাসে ঢোকার আগে সে মেহরুনের সাথে দেখা বা কথা কিছুই বলেনি। তবে আকাশ ক্লাসে ঢোকার সময় পেছন থেকে মেহেরুন আকাশকে ডেকেছিল। কিন্তু আকাশ নিজের মতন ক্লাসরুমে ঢুকে পড়েছে। দেখতে দেখতে ক্লাস শুরু হয়ে শেষও হয়ে গেল। ক্লাস শেষ হয়ে বের হওয়ার সময় মেহেরুন আকাশের হাত চেপে ধরে তাকে টানতে টানতে এক সাইডে নিয়ে গেল। তারপর বলল, এই, তোর সমস্যা কি? তুই আজকে ক্লাসে ঢোকার সময় আমার সাথে কথা বলিসনি কেন রে? তার উপর তোকে ডেকেছি, তুই আমার ডাকে সাড়াও দিসনি। সমস্যা কোথায় তোর? আমি তো তোকে কোনোভাবে ফোর্সও করিনি, জাস্ট গতকাল মনের কথাটা শেয়ার করেছি। তুই কি তাতেই আমার উপরে রেগে আছিস? আরে না, আসলে আমার না কোনো কিছুই ভালো লাগছে না, তাই নিজের মতন ক্লাসে চলে এসেছি। মেহেরুনকে কিছুটা মিথ্যে বলল আকাশ, কারণ তার বিষয়টা নিয়ে আকাশ কনফিউজড। তার উপরে আফরার বিষয় নিয়ে অনেকটা সমস্যার মধ্যে আছে সে। এর মধ্যে মেহেরুনকে নিয়ে প্যারা উঠালে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে তার।
দেখ আকাশ, সমস্যা হলে আমায় বলতে পারিস। আরে না, বললাম তো কোনো সমস্যা না। সমস্যা না হলে তো ভালোই। তবে আমি নিজ থেকেই তোকে একটা কথা বলি, আজকের পর তোর সামনে কখনো আমার পছন্দের বিষয়টা উঠবে না, এবং কেউ তোকে আমার বিষয় নিয়ে কথা বলবেও না। সো প্লিজ এইসব নিয়ে মাথায় চাপ নিস না প্লিজ। আমরা বন্ধুর মতোই থাকবো। আর এতক্ষণ তুই তুকারি করার জন্য ক্ষমা প্রার্থী। এই মেরুন, টপিক চেঞ্জ করো। এই টপিকটা খামোকা তুই ওঠাচ্ছিস। আমার মনে অন্য একটা কারণে জটলা পেকে আছে। এখানেও মেহেরুনের সাথে মিথ্যে বলল আকাশ। আচ্ছা যা, টপিক চেঞ্জ। এবার চল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। চল। তারপর মেহেরুনের সাথে ক্যান্টিনে চলে গেল নাস্তা করার জন্য। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, গতকালের ন্যায় আজকেও একটা সিন ক্রিয়েট হয়ে বসলো। ক্যান্টিনে যেতেই দেখে আফরা হাতের মধ্যে লাঠি জাতীয় কিছু একটা নিয়ে ক্রোধিত হয়ে আকাশের দিকে তেড়ে ফুড়ে আসছে। যা দেখে তার চোখ জোড়া সোজাসুজি কপালে উঠে গিয়েছে। আকাশ শক্ট হয়ে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আফরা লাঠি হাতে নিয়ে তেড়ে ফুড়ে একদম আকাশের কাছেই চলে এসেছে, কিন্তু আফরা তার সামনে এসে তাকে না মেরে আশ্চর্যজনকভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর দাঁড়িয়ে বলতে লাগলো, আকাশ, তোকে অন্য কারোর সাথে দেখলে আমার কেন জানি ইচ্ছে করে তোকে মেরে আত্মরা করে ফেলি। আর সেই ইচ্ছেকেই বাস্তবায়ন করার জন্য লাঠি দিয়ে তোকে মারতে এসেছি। তবে আমি যখন তোর একদম কাছে চলে আসি তখন আমার মনে হয় আমি তোকে প্রহার করা বা কিছু বলার অধিকার রাখি না, কারণ তোর জীবনে এখন অন্য কেউ চলে এসেছে এবং তার সাথেই তোর জীবনের রশিটা বাঁধা। আমি চাইলেও আগের মতো তোর উপরে আর অধিকার খাটাতে পারি না, তাই তোকে মারতে এসেও থেমে গেলাম। আফরার কথায় মেহেরুন পাশ থেকে গেঁচিয়ে বলে উঠল, আপু আমি থাকতে আকাশের গায়ে কেউ হাত দেবে না। আপু আমি থাকতে আকাশের গায়ে কেউ হাত দেবে এমনটা আমি কখনোই হতে দিব না। তার উপরে আপনি যেহেতু বুঝেই গেছেন যে আকাশ আর আমার রশি একত্রে বাঁধা, তাহলে আপনি কোন সাহসে ওর উপরে অধিকার খাটানোর কথা ভাবেন? আর কোন সাহসে বা লাঠি নিয়ে ওর দিকে তেড়ে ফুড়ে আসেন? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই নাকি? আপু, তার জন্য দুঃখিত। আসলে আকাশকে নিয়ে আমার কিছু পিছুটান আছে, যার কারণে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীতে আমি কখনোই আপনাদের দুজনের মাঝে আসব না, এবং আকাশকেও কখনো এটা সেটা নিয়ে ফোর্স করব না। আজ থেকে আপনারা আমি নামক ব্যক্তিটা থেকে পুরোপুরি ছুটকারা পেয়ে যাবেন। এই শেষবার উশৃঙ্খল আচরণ করেছি, আগামীতে সত্যি আর এমনটা হবে না। এখন থেকে আমি পার্সোনালি আপনাদের দুজনের জন্য প্রে করব। ধন্যবাদ আপনাকে। আরে আপু, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, কারণ আপনার ভালোবাসার মানুষটা একটা সময় আমার পৃথিবীতে একাই স্বৈরাচারী করেছে। এখন সে একাই আমার ভেতরে রাজত্ব করেছে, কিন্তু সেটা আমার দিক থেকে। আমি তাকে আমার মনের স্বৈরাচারী রাজা বানিয়েছিলাম, কিন্তু আপনার প্রিয় মানুষটা কখনোই আমাকে সায় দেয়নি। তবে বর্তমানে সে আপনাকে ভালোবাসে, কিন্তু তার উপরে যেহেতু পূর্বের একটা পিছুটান আছে আমি সেই পিছুটান ভুলে গিয়ে আপনাদের খুশির জন্য আপনাদের পথ থেকে দূরে সরে যাচ্ছি। তার জন্য স্পেশাল করে আমায় ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আকাশ শোন, আমি তো বলেছি যে আমি তোদের দুজনের মাঝে এসে আর কখনো হাঙ্গামা করব না, কিন্তু শোন, মাঝে মধ্যে সম্ভব হলে তোর সাথে এসে কথাবার্তা বলবো। তুই কিন্তু এটা নিয়ে আবার কিছু মনে করিস না। দরকার হয় সঙ্গে করে তোর ভালোবাসার মানুষটাকেও রাখিস তোর সাথে কথা বলার সময়। এবার চলে যাচ্ছি, পরে কখনো এসে সম্ভব হলে কথা বলবো, আর সম্ভব না হলে কখনোই তোর সামনে আসবো না। ভালো থাকিস। আফরা আকাশ আর মেহেরুনকে এসব বলে পেছনে ঘুরে হাঁটা দিল। কিন্তু আকাশ পেছন থেকে লক্ষ্য করলো আফরা তার এক হাত দিয়ে চোখের পানি মুছে মুছে যাচ্ছে, যেটা দেখে কিনা আকাশের বুকে দাগ কেটে যায়। তাই সে আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে গিয়ে পেছন থেকে আফরাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বাহুতে টেনে নিল। আফরা আকাশের এমন আচরণ দেখে ফোপাতে আরম্ভ করলো, কারণ এতটা সময় সে চুপি চুপি কাঁদতে কাঁদতে যাচ্ছিল। কিন্তু বর্তমানে আকাশ তাকে জড়িয়ে ধরেছে দেখে সে আর নিজের কান্নাটাকে আটকে রাখতে পারল না। তাই সে ফুপিয়ে কান্না করে দিল। কিন্তু সে তাকে জড়িয়ে ধরার বিষয় নিয়ে আকাশকে কিছুই বলেনি। সে নিজের মতন কান্না করেই চলেছে। এভাবে কিছুটা সময় পেরিয়ে যায়। এর মধ্যেও আফরা মুখ দিয়ে এক লজ্জ কথাও বলেনি। আকাশ আফরাকে জড়িয়ে ধরা অবস্থায় কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর আফরা নিজেই আকাশ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হেঁটে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ আফরার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরা যখন আকাশের চোখের আড়াল হলো তখন আকাশের হোশ ফিরল। সে পাশ ফিরে মেহেরুনের দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু মেহেরুনকে সে কোথাও দেখতে পেল না, যেটা আকাশের খুব
অদ্ভুত লাগলো। তাই সে আশেপাশে এবং ক্যান্টিনের মধ্যে মেহেরুনকে তালাশ করতে লাগলো। মেহেরুনকে তালাশ করার এক পর্যায়ে গিয়ে আকাশ মেহেরুনকে ক্যান্টিনের এক কোণায় খুঁজে পেল। সে দেখতে পেল মেহেরুন একটা পানির বোতল হাতে নিয়ে নিজের মুখে পানি ছিটাচ্ছে। তাই আকাশ তাড়াতাড়ি মেহেরুনের কাছে গেল এবং জিজ্ঞেস করলো, এই মেরুন, কি কি করছো এখানে? আমি তোমাকে পুরো দুনিয়া দাড়িতে খুঁজতে খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছি, আর তুমি কিনা এখানে এসে চোখে মুখে পানি ছিটাচ্ছ। কি হয়েছে তোমার? মেহেরুন আকাশের কথায় মুখে পানি মারা বাদ দিয়ে রেখে তার দিকে নজর ঘোরালো। আকাশও নর্মালভাবে মেহেরুনের চেহারায় দৃষ্টিপাত করলো, কিন্তু মেহেরুনের দিকে তাকাতেই আকাশের মাথা ঘুরে উঠল, কারণ মেহেরুনের চোখ জোড়া আগুনের গোলার ন্যায় লাল বর্ণ ধারণ করে আছে, যেটা দেখে আকাশ ব্যাপক ঘাবড়ে গেল। তাই সে নিজেকে সামলে নিয়ে মেহেরুনকে বলল, এই, তোমার কি হয়েছে? তোর চোখে এমন আগুনের কুণ্ডলি নেয় লাল বর্ণ ধারণ করে আছে কেন? আকাশ দুঃখিত, কিসের জন্য দুঃখিত মেরুন? কারণ তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। কিন্তু কারণটা কি সেটা তো বলবে। কারণটা হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। তোমার এই প্রশ্নের উত্তরের সাথে আমার ওয়াদার কোনো না কোনো একভাবে কানেকশন আছে। আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম আমার পছন্দের বিষয়টা কখনোই আর তোমার সামনে আসবে না, তাই আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। আরে রাখো তোমার ওয়াদা, তুমি আগে চটজলদি আমায় বলো কি হয়েছে। আকাশ, আমি কখনোই ওয়াদা ভঙ্গ করি না। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি নিজেই বুঝে নাও, না হয়তো এই টপিকটা বাদ দিয়ে রেখে এখন এখান থেকে চলো। ওকে, চলো। তারপর সেখান থেকে চলে এলো আকাশ। কিন্তু মেহেরুনের বিষয়টা তাকে খুবই ভাবাচ্ছে, কিন্তু সে মেহেরুনকে কিছু বলার মতন সাহস করতে পারছে না, কারণ সে টপিকটা পরিবর্তন করতে বলছে। এরপরেও যদি এই টপিকটা নিয়ে আকাশ কথা ওঠায় তাহলে তার নিজেকেই ছোট করা হবে। এছাড়া মানুষের কাছেও হয়তো পেইনফুল হয়ে যাবে। তাই ক্যান্টিন থেকে ফিরে এসে যথারীতি যে যার মতন হোস্টেলে চলে গেল। হোস্টেলে ফিরে এসেও আকাশ তার মনকে কোনোভাবে শান্ত করতে পারছিল না, কারণ মেহেরুনের আচরণটা তার কাছে সত্যিই খুব উদ্ভট লেগেছে, যেটা কিনা এখন পর্যন্ত তাকে ভাবতে বাধ্য করছে। ভাবতে ভাবতে বিকেল হয়ে এসেছে। বিকেল হতেই সে নিজ থেকে মেহেরুনকে ফোন দিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় দেখা করতে বলল। সে আকাশের কথা মতন কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে এলো। আকাশও জায়গা মতন পৌঁছে গেল দেখা করার জন্য। দুজনের ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় বসে আছে, কিন্তু এর মধ্যে আকাশ একটা জিনিস লক্ষ্য করেছে, মেয়েটা এখনো কেমন যেন মনমরা হয়ে আছে। তাই আকাশ তাকে কোনো প্রশ্ন না করে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আল্লাহর বান্দি হাসতেই নারাজ। সেই যে গুমড়ো মুখ করে রেখেছে তার উপরেই সে এঁটে আছে। মেহেরুনকে হাসাবার প্রচেষ্টায় ব্যর্থতা স্বীকার করে আকাশ আনমনা হয়ে নিজের অজান্তেই তার কাঁধে হাত রাখল। তখনই তার মাথা আকাশের কাঁধের উপর ঢলে পড়ল, আর সে তার হাত দিয়ে আকাশের শার্টের হাত একবার শক্ত করে খামছে ধরল, যাতে করে তার শরীরের ব্যালেন্স ঠিক থাকে। মেহেরুনের এমন আচরণে বেশ শকড হলো আকাশ, তবে তাকে কিছুই বলল না, কারণ একে তো মেয়েটার বিশাল মন খারাপ, তার উপরে বন্ধু হিসেবে সে আকাশের কাঁধে মাথা রাখতেই পারে। তাই তাকে এই বিষয় নিয়ে কিছু বলল না। আর আকাশও তার নিজের মতন চুপচাপ বসে আছে। এভাবে 2-3 মিনিট যাওয়ার পর আকাশ অনুভব করলো তার কাঁধের মধ্যে ঠান্ডা লাগছে। তাই কাঁধের দিকে নজর ঘোরাতেই সে দেখলো মেহেরুন কান্না করছে, আর মেহেরুনের চোখের পানিগুলো তার গাল চুইয়ে চুইয়ে এসে আকাশের কাঁধের উপর পড়ছে। মেহেরুন কান্না করছে দেখতে পেয়ে আকাশের ভেতরটা ভয়ঙ্করভাবে মুচড়ে উঠল। তাই তাকে জিজ্ঞেস করলো, এই, তোমার কি হয়েছে? তুমি হুট করে এভাবে কান্না করছো কেন? কিন্তু মেহেরুন আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সে তার বাকি আরেকটা হাত দিয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। মেহেরুনের এমন আচরণ অবাক হওয়ার পাশাপাশি আকাশের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল, সে যেন আর নিজের মধ্যেই নেই। তখনই মেহেরুন মুখ ফুটে বলে উঠল, আকাশ, আমার না তোমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে। আরে মেরুন, কি হয়েছে বলবে তো নাকি? তুমি হঠাৎ এমন করছো কেন? আকাশ, আমার মনের ভেতরে কষ্টের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসে হানা দিয়েছে। হে আকাশ, আমি তোমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে তোমার শরীরের সাথে নিজের দেহটাকে পুরোপুরিভাবে লেপ্টে দিলে কি তোমার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তুমি আমার বন্ধু, তুমি চাইলে বন্ধুত্বের অধিকার নিয়ে আমায় জড়িয়ে ধরতেই পারো। কিন্তু কি হয়েছে তোমার?
সেটা তো আগে আমায় খুলে বলো। আকাশ, আমার কি হয়েছে সেটা কি তুমি বুঝতে পাও না? আমার চোখ কি তোমায় জানান দেয় না আমার কি হয়েছে? মেহরুন, বুঝতে পেলে কি তোমায় জিজ্ঞেস করতাম বলো? আমি বুঝে উঠতে পারছি না দেখেই তো তোমায় জিজ্ঞেস করছি। আচ্ছা বলছি, কিন্তু তার আগে আমি তোমায় আরো শক্ত করে জড়িয়ে ধরি প্লিজ। হুম, ধরো, সমস্যা নেই, কিন্তু কি হয়েছে সেটার খোলাসা করো। মেহরুনকে অনুমতি দিতেই সে আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেমনটা বহুকাল আগে আফরা করত। স্কুলে থাকাকালীন সময়ে আফরা হুটহাট এসেই আকাশকে জড়িয়ে ধরত, তার ঘাড়ে কপালে অনুমতি ছাড়াই চুমো বসিয়ে দিত। কিন্তু আজ সে মেয়েটাই অন্য কারো। আফরার কথা মাথা থেকে ঝেড়ে মেহরুনের কি হয়েছে সেটা শোনায় মনোযোগ দিল আকাশ। মেহরুন তার সমস্যার কথা বলতে শুরু করলো। আকাশ, আমি না বড় বেহায়া প্রকৃতির মেয়ে মানুষ। সেদিন তোমায় ওয়াদা করেও নিজেকে সামলে রাখতে পারলাম না। আজ সকালে তুমি যখন আমার সামনে আফরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছ, তখন কেন জানি আমার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো এক নরাধম শয়তান আমার কলিজাটাকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এতটা কষ্ট হচ্ছিল আমার ভেতরে। আকাশ, আমি নিজেকে সামলে নেওয়ার বহু চেষ্টা করেছি, কিন্তু আমি যতই চেষ্টা করে নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাওয়ার, আমি ততই আরো বেশি করে ডুবে পড়েছি এসবের ভেতরে। আমি কি করব আকাশ? তোমাকে অন্যের পাশে দেখলে আমার সহ্য হয় না। সেখানে তুমি আমার সামনে আফরাকে জড়িয়ে ধরেছ, যে কিনা তোমায় কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। আকাশ প্লিজ, তুমি আর সেই মেয়ের কাছে যেও না। তোমাকে সেই মেয়ের সাথে দেখলে আমার পৃথিবীতে ভূমিকম্প হয়। মেহরুনের কথা শুনে আকাশের আর বুঝতে বাকি রইল না যে সে কি বলতে চাচ্ছে। যদিও সে আকাশকে ভালোবাসার কথা বলেনি, তবে সে গাধা হলেও এতটা গাধা নয় যে ইশারা করার পরেও বুঝতে পারবে না। মেহরুনের কথাই এবার তার ভেতরে তুফান বইতে শুরু করলো। সে যেন কথা বলার মতো বাকশক্তি হারিয়ে ফেলেছে। তখনই মেহরুন আকাশকে ঝাঁকি দিয়ে বলল, এই আকাশ, বলো না তুমি আর ওর কাছে যাবে না। এই আকাশ, বলো না যে তুমি তার ধারে কাছে ঘেসবে না। মেহরুন, তুমি শান্ত হও। দেখো, আমি তোমার আচার আচরণে অনেক কিছুই বুঝি, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে পড়ে থাকি। দেখো মেহরুন, আমি তোমায় কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি একটা কথা ভাবো তো, যে তুমি আমায় ভালোবেসে এতটা পাগলামো করছো, তাহলে আমি আফরাকে ভালোবেসে কেন পাগলামো করব না? কেন তাকে তোমার মতন আঁকড়ে ধরে অপরের কাছে যেতে বারণ করব না? তোমার মতন করে তো আমিও তাকে ভালোবাসি, তাহলে বলো আমি কেন তার থেকে দূরে থাকবো? আকাশ, আমি তোর যুক্তি শুনতে চাই না, আর শুনলেও এইসব কিছু এখন আমার মাথায় ঢুকবে না, কারণ আমি এখন ভালোবাসার ভিখারি। তাই আমি আমারটাই বুঝবো। সো তুই তার কাছে যাবি না। মেয়েটা যদি তোকে ভালোবাসতো তাহলে আমি হাসি মুখে মেনে নিতাম, কারণ তখন মনে হতো আমার ভালোবাসার মানুষটা অন্যকে নিয়ে হ্যাপি আছে। কিন্তু তুই তো তাকে নিয়ে হ্যাপি না, সে তো তোকে সব সময় কষ্ট দেয়। তাছাড়া সে তোকে রেখে অন্য আরেকজনকে ভালোবাসে, তাহলে তুই কেন তার জন্য কষ্ট পেয়ে আমাকে কষ্টে রাখবি? আমি তো তোকে ভালোবাসি। তাকে না তোর সাফল্য দেখলে আমার পাগলামো করার কোনো মানে ছিল না, কিন্তু তুই তো তার পেছনে পড়ে আছিস সেজন্য একজনকে ভালোবাসার সত্ত্বেও। তাই এখন আমি তোকে আমার হতে ফোর্স করব, তোকে আমি আমার বলে দাবি করব। তুই আমি বাদে আর অন্য কারো হতে পারবি না, না হয়তো খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। একটু আগে তো মেহরুনের কথা শুনে কথা বলার বাকশক্তি হারিয়ে গিয়েছিল আকাশের, কিন্তু বর্তমানে তার কথা শুনে আকাশের স্মৃতিশক্তি আর লোপ পেতে শুরু করেছে। মনে মনে বলল, মেয়েটা কি ধরনের পাগলামো শুরু করেছে আল্লাহ! এরপর আকাশ মেহরুনকে বলল, এই মেহরুন, তুমি প্লিজ শান্ত হও। না, আমার শান্ত হওয়ার কিচ্ছু নেই। আমি যা বলেছি সজ্ঞানে বলেছি। তুই আমার মানে আমার, আমি তোকে অন্য কারো হতে দেব না। আর আমি এখন তোর শরীরে অধিকার ফলাবো। মেহরুন আকাশকে স্পর্শ করবে বলেই তার শরীর স্পর্শ করতে লাগলো। জড়িয়ে ধরা অবস্থায় প্রথম স্পর্শটা মেহরুন আকাশের বুকে করেছে। বর্তমানেও সে আকাশের বুকে স্পর্শ করছে। আকাশ শার্ট পরিধান করে আছে। আকাশের শার্টের উপর দিয়ে মেহরুন তার উষ্ণ ঠোঁটজোড়া আকাশের বুকে ছোঁয়াচ্ছে। অন্যদিকে আকাশ পুরোপুরি মূর্তির ন্যায় হয়ে গেছে, সে যেন আর এই দুনিয়ায় নেই। মেহরুন তাকে জোর করে অন্য এক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এভাবে কিছুটা সময় যেতে মেহরুন শান্ত হয়ে যায় এবং সে নিজেই আকাশকে অন্য দুনিয়া থেকে ফিরিয়ে আনে আকাশের শরীরের ধাক্কা দিয়ে। আকাশ নিজের হুঁশে ফিরে এসে মেহরুনকে বলল, আমি তোমায় ফোন করে ডাকিয়েছি তোমার মন খারাপের কারণটা জেনে সেসব থেকে তোমাকে পরিত্রাণ দিতে, কিন্তু তুমি তো উল্টো আমার উপরে পাহাড় সমান কষ্ট চাপিয়ে দিলে। মেহরুন, আমি আফরাকে ভালোবাসি, আর তার সাথে সাথে কিন্তু
তোমায়ও ভালোবাসি, তবে দুজনের ভালোবাসা কিন্তু ভিন্ন। আফরাকে ভালোবাসি লাইফ পার্টনার হিসেবে, আর তোমায় ভালোবাসি বন্ধু হিসেবে। কিন্তু তুমি এত সব জানার পরেও আমার কাছে এসে ভালোবাসার জন্য পাগলামো করছো। তোমার আচরণ দেখে আমি কি করব তা বুঝে উঠতে পারছি না। তোর কোনো কিছু বুঝতে হবে না, তুই খালি আমাকে ভালোবাসলেই হবে। মেরুন, এটা কি সম্ভব? সম্ভব কি সম্ভব না সেটা আমি জানি না, আমি খালি জানি তুই আমাকে ভালোবাসবি আর আমি তোর হব। না হয়তো আমি কিন্তু খারাপ কিছু একটা করে বসবো, আর আমার এই কথাটা কিন্তু 100% সত্য। মেরুন, প্লিজ এমন করে বলিও না। আকাশ, এমন করে বলবো না তো কি করে বলবো? যে মেয়ে তোকে ভালোবাসে না, তাও তুই তার পেছনে ঘুরঘুর করছিস, আর আমি তোকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তুই আমাকে তোর পেছনে ঘুরাচ্ছিস আর সাথে কষ্ট দিচ্ছিস। সো আমি ভেবে নিয়েছি তুই যদি আমায় গ্রহণ না করিস তাহলে ভয়ানক একটা কাণ্ড ঘটাবো আমি। এই না, না এমনটা করিও না। তাহলে আমাকে নিজের বুকে টেনে নে। মেরুন, আমার পক্ষে এখন এমনটা করা সম্ভব না। তুমি প্লিজ আমাকে চিন্তা ভাবনা করার মতন একটু সময় দাও, তারপর তোমাকে এসে জানাচ্ছি আমি। ঠিক আছে, আমি এখন আর তোকে ফোর্স করলাম না, তুই চিন্তা ভাবনার সাথে সাথে নিজেকে তৈরি করে নে আমার জন্য। তারপর সময় হলে আমাকে এসে বুকে টেনে নিয়ে একদম শক্ত করে জড়িয়ে ধরবি। আচ্ছা ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী কলিজাটা। এবার যাওয়া যাক। ঠিক আছে, কিন্তু তার আগে সরিটা বলে নাই, কারণ এতটা সময় আমি তোমার সাথে তুই তুকারি করেছি। আসলে আকাশ, আমার রাগ উঠলে কি করি তা আমি নিজেও বলতে পারি না, তবে এটুকু আমার জানা যে আমি রাগলে আমার শরীর নিজের আয়ত্তে থাকে না, আমার হুঁশ তখন নিজের শরীরে ছেড়ে পালিয়ে যায়। আরে সমস্যা নাই, আমি কিছুই মনে করিনি। ধন্যবাদ প্রিয়। এবার চললাম। তারপর সেখান থেকে উঠে আবার নিজের হোস্টেলে ফিরে এলো আকাশ। হোস্টেলে ফিরে এসে তার মাথা চরকির মতো ঘুরপাক খাচ্ছে, কারণ এতটা সময় যে প্রেশারের মধ্যে ছিল সে, তাতে করে মাথা ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক। তাই সে ব্যাডে গিয়ে শুয়ে পড়ল। আজ আর পড়াশোনাও হবে না। শুয়ে শুয়ে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলি ভাবছে আর নিজে নিজে হিসাব মেলাচ্ছে, কারণ সে মেহরুনকে কথা দিয়েছে তাকে নিয়ে চিন্তা ভাবনা করে জানাবে। তাই চিন্তা ভাবনা করতে করতে সারাটা রাত কাটিয়ে দিল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ক্লাসে ঢোকার পূর্বে মেহরুনের সাথে দেখা করলো আকাশ। তারপর তাকে বলল, মেরুন, তোমাকে আমার কিছু বলার আছে। বাহ, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া শেষ তোমার? আরে কি বলি সেটা আগে শোনো। আচ্ছা, কি বলবে বলো। মেরুন, তোমায় আমি ভালোবেসে আপন করে নিব, তবে তার জন্য একটা শর্ত আছে। তুমি যদি সেই শর্ত মোতাবেক চলতে পারো তাহলে আমি তোমাকে আপন করে নিব। আকাশ, আমি তোমার সব সত্য মানতে রাজি, তুমি খালি আমায় সত্যের কথা বলো। তাহলে শোনো। তারপর মেহরুনকে শর্তের কথাগুলো বলল। আমি রাজি, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, আমার খালি তোমাকে চাই। শর্ত মানলেই তুমি আমাকে পাবে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেল। মেহরুন আকাশের কথা মানতে শুরু করে দিয়েছে। এখন দুজন মিলে আগের চাইতে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এভাবেই দেখতে দেখতে 25 দিন পেরিয়ে গেছে। তারা দুজন একে অপরের অনেকটা কাছাকাছি চলে এসেছে। তবে আকাশের মনের ভেতরে এখনও আফরাকে নিয়ে একটা রেশ কাজ করে, কিন্তু রেশ কাজ করলেও কিছু করার নেই, কারণ বর্তমানে মেহরুনের সাথেই সে মেলামেশা করছে। আর মেলামেশাটা একদম অন্য রকমের, সব সময় একজন আরেকজনের সাথে আঠার মতন লেগে থাকে। ক্লাস থেকে শুরু করে সব কিছুই তারা একসাথে করে। সকালের নাস্তা দুজন মিলে একই সাথে ক্যান্টিনে বসে খায়। তাদের এই দৃশ্য বহুবার আফরার চোখে পড়েছে, কিন্তু সে আকাশকে কোনো কিছুই বলেনি। আর কিছু বলেনি তো বহু দূরের কথা, আকাশের সামনেও আসেনি। আকাশের মেহরুনকে দেখলে সে চোখ নামিয়ে তাদের সামনে থেকে চলে যায়। এভাবেই 1 মাস পেরোতে চলেছে। আর 3 দিন গেলে 1 মাস পূর্ণ হবে। এখন আকাশের ভেতরে আফরাকে নিয়ে রেশের মাত্রা আগের চাইতে আরও শতগুণ বেড়ে গেছে, যার জন্য তার মাথার মধ্যে সবসময় আফরার চিন্তা ঘুরপাক করে। একদিন আকাশ আফরার কথা চিন্তা করতে করতে ক্লাস থেকে বের হচ্ছিল, তখনই হুট করে আফরা তার সামনে এসে তার হাতের মধ্যে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, অগ্রিম দাওয়াত রইল তোর। কিসের দাওয়াত আফরা? কার্ডটা খুলেই দেখ। আফরার কথা মতো তাড়াতাড়ি করে কার্ডটা খুলল আকাশ। কার্ডটা খুলে ভেতরে লেখাগুলো পড়তে তার চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল, সাথে তার কলিজাটা ভয়ানকভাবে মোচড়াতে আরম্ভ করেছে। আকাশ যেন আর দুনিয়ার মধ্যে নেই। মনের ভেতর জন্ম নেওয়া ভয়ানক কষ্ট আর চোখের পানি যেন তাকে মুহূর্তের মধ্যেই পাথর বানিয়ে দিয়েছে। সে ঘোলাটে চোখ নিয়ে অপলক দৃষ্টিতে আফরার চোখের দিকে তাকিয়ে আছে।
তখনই আফরা আকাশকে বলে উঠল, আকাশ, কাঁদছিস কেন? তোর তো আরো খুশি হওয়ার কথা আমার আর মিনারের বিয়ের কার্ড দেখে। কারণ তোর পথের কাঁটা ছিলাম আমি, যেটা কিনা আজীবনের জন্য সরে যাচ্ছে। এখন তোরা একদম ফ্রি। অবশ্য আগেও ফ্রি ছিলি। এই একটা মাস তোদের সমস্ত কিছুই তো আমার চোখে পড়েছে। তোরা দুজন দুজনের কতটা কাছে চলে এসেছিস। যাক, তোদের জন্য ভালোই হলো বল। আফরার কথা শুনে আকাশের কলিজার মশারিটা যেন ক্রমশ আরো বেড়ে চলেছে। কারণ সে চেয়েছে একটা, কিন্তু ঘটেছে তার চাওয়ার পুরোপুরি উল্টোটা। সে যেন আর নিজের মধ্যে নেই। তখনই আফরা আবার বলে উঠল, আকাশ, এত কিছু ভাবিস না। যা হয় তা ভালোর জন্যই হয়। সো তোরা দুজন আমাদের বিয়েতে আসিস। চললাম। আফরা আকাশকে এসব বলে হাঁটা দিল, কিন্তু আকাশ পেছন থেকে আফরার হাত চেপে ধরল। কারণ এখন তার পক্ষে চুপ থাকা সম্ভব না। সে যদি এই শেষ মুহূর্তে এসেও চুপ থাকে, তাহলে জীবনটা নরক হয়ে যাবে তার। তাই আফরার হাত চেপে ধরে তাকে কাঁদতে কাঁদতে বলল, আফরা, আমার কিছু কথা বলার আছে তোর সাথে। কি কথা বল? আফরা, তুই তেমনটা ভাবছিস তেমনটা কিন্তু না। দেখ, সত্যি বলতে মেহরুন আমায় পছন্দ করে, কিন্তু আমি তোকে। তবে তুই শুরু থেকে আমাদের মাঝে যা দেখেছিস সব কিছু কিন্তু আমাদের সাজানো নাটক। তবে মেহরুন আমার সাথে নাটকে পার্টিসিপেন্ট করতে করতে সে আমায় ভালোবেসে বসেছে, কিন্তু আমি তাকে এসবে সাড়া দিইনি। কিন্তু একদিন সে আমার কাছে ভালোবাসার কথা বলে আমায় তার হওয়ার জন্য জোরালোভাবে রিকোয়েস্ট করে, যাতে করে আমি তার হয়ে যাই। কিন্তু আমি তো তোকে ভালোবাসি, তাই তাকে না করি। কিন্তু সে নিজের ক্ষতি করবে বলে স্পষ্টভাবে আমায় জানিয়ে দেয়। তাই বাধ্য হয়ে তার সাথে মিশতে হয়েছে। তবে এই মিশবার পিছনেও কিন্তু একটা কারণ আছে। কি কারণ? দেখ, সে যেহেতু আমায় ভালোবাসে আর আমার জন্য নিজের ক্ষতি করতে চাইছে, তাই তাকে একটা শর্ত দিয়েছি। সে 1 মাস আমার একদম কাছে থাকবে, একদম আমার সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করবে, যাতে করে তুই আমাদের মেলামেশা দেখে জেলাস ফিল করিস আর আমার কাছে ফিরে আসিস। কিন্তু 1 মাসের মধ্যে যদি তুই আমার কাছে ফিরে না আসিস, তাহলে আমি তাকে গ্রহণ করে নিব। আপনার দেখ, আমি সব কিছু কিন্তু তোকে পাওয়ার জন্য করেছি, সেখানে তুই আমাকে ছেড়ে মিনারের কাছে চলে যাচ্ছিস। এটা আমি বেঁচে থেকে কোনোদিনও মানতে পারবো না। বাহ, বেশ সুন্দর কাহিনী। কিন্তু দেখ আকাশ, আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। তুই আমাকে পাওয়ার জন্য ওর সাথে মিলে নাটক করলেও আমি কিন্তু নাটক করছি না। আমি মিনারকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তোর এই নাটক ফাটক আমার সামনে কাজে আসবে না। সো তুই মেহেরুন আর নিজের পড়াশোনায় মনোনিবেশ কর। আমি চললাম। আফরা আকাশকে চললাম বলেই আকাশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আকাশের সামনে থেকে হাঁটা ধরে। অন্যদিকে আকাশ পেছনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে আফরাকে চেঁচিয়ে বলল, আফরা, যে জীবনে তুই আমার হবি না, সে জীবন রাখার কোনো মানে নেই। আকাশের মুখে এমন কথা শুনে আফরা হাঁটা থামিয়ে দিয়ে পেছনে ফিরল। তারপর একটু জোরে আওয়াজ দিয়ে বলল, প্রিয়, পাগলামি ছেড়ে নিজের পড়াশোনায় মন দে। এসব পাগলামি কোনো কাজে আসবে না, কারণ তোর এই পাগলামোর বিন্দু পরিমাণ দাম নেই আমার কাছে। সো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হ। সো চললাম। আফরা উপরোক্ত কথাগুলো বলে আবার হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আফরা আকাশের ফ্যাকাল্টি ছেড়ে বের হয়ে যায়। আকাশ আফরাকে শেষ কয়েকটা কথা কি মনোভাব নিয়ে বলেছে সেটা আফরা একেবারের জন্য বুঝতে চেষ্টা করেনি। সে তার মতন আকাশকে ফেলে রেখে চলে গেছে। এদিকে আকাশ আফরার বিয়ের কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ জোড়া দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। সে যেন কোনোভাবেই আফরাকে অন্য কারোর সাথে দেখতে পারবে না। তাই সে চটজলদি চোখের পানিগুলো মুছে ফেললো। তারপর চোখের পানিগুলো মুছে নিয়ে সোজা নিজের হোস্টেলে চলে আসলো। হোস্টেলে ফিরে এসে আকাশ তার রুমমেট মামুনের সাথে দেখা করে তাকে বলল, মামুন, তোমাকে কিছু বলার আছে আমার। কি কথা আকাশ? বলছি, কিন্তু তার আগে তোমায় একটা কথা বলে দিই। তুমি কিন্তু আমার কথাটা শোনার পর কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না আমাকে। আচ্ছা বলো। মামুন, আমি যখন তোমাদের মাঝ থেকে চিরতরের জন্য হারিয়ে যাব, তখন তুমি উপযুক্ত মানুষটার কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিও যে ছেলেটা তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কোনো এক অজানা কষ্টের কারণে ছেলেটা চিরতরের জন্য সবার মাঝ থেকে নিজেকে আত্মগোপন করে নিয়েছে। আকাশ, মানে কি এসবের? মামুন, আমি তোমায় আগেই বলেছি আমার কথা শোনার পর পাল্টা কোনো ধরনের প্রশ্ন করবে না তুমি। সো তুমি আর কোনো ধরনের প্রশ্ন করো না আমায়। আমার একটা জরুরি কাজ আছে, আমি সেটা সেরে আসি। আর তুমি কার্ডটা রাখো, আমি
এইখান থেকে যাওয়ার কয়েক ঘন্টা পর তুমি কার্ডটা খুলে দেখো। আকাশ মামুনের মুখ বন্ধ করে দিয়ে তার হাতে আফরার বিয়ের কার্ডটা ধরিয়ে দেয়। তারপর সোজা হোস্টেল থেকে বেরিয়ে রেল লাইনে চলে আসে। তারপর রেল ব্রিজের উপরে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে আর এই জীবন রাখতে চায় না। যে জীবনে আফরা তার হবে না, তাই সেই নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান নিয়ে রেল লাইনের উপরে দাঁড়িয়ে পড়ে। তার চিন্তা ভাবনা মোতাবেক কিছুক্ষণের মধ্যেই তার সামনে ট্রেন চলে আসে। ট্রেন একদম তার সামনে চলে এসেছে। মিনিট খানিকের মধ্যেই আকাশের দেহটা রেল লাইন থেকে ছিটকে আশেপাশের মাটির উপরে গিয়ে আছড়ে পড়বে। কিন্তু সেই সময় মেহেরুনের কথা মনে পড়ে ওঠে আকাশের, যে সে মেহেরুনকে কথা দিয়েছিল মেহেরুন 1 মাস তার সাথে ঘনিষ্ঠতা বজায় রাখবে। তাদের এই ঘনিষ্ঠতা দেখে যদি আফরা ফিরে না আসে, তাহলে সে মেহেরুনকে গ্রহণ করে নেবে। তাই সে মেহেরুনের কথা চিন্তা করে ট্রেন তার বডিটাকে কুচলে দেওয়ার আগেই সে রেল লাইন থেকে নেমে পড়ল। না, একজনের জন্য আর একজনকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আফরামে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারলে আমিও মেহরুনকে নিয়ে ভালো থাকতে পারবো। সো হোস্টেলে ফিরে যাই, তারপর মেহরুনকে আপন করে নেব। তারপর মেহরুনের কথা ভাবতে ভাবতে আবার উল্টো পথে হাঁটা দিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আকাশ মেডিকেল কলেজে ঢুকবার কিছুক্ষণ পূর্ব মুহূর্তে মেডিকেল কলেজের সামনের মেন রাস্তায় একটা বড় গাড়ি জোরে টেনে এসে আকাশকে মাটির সাথে পিষে দেয়, যার ফলে আকাশ স্পট ডেথ, সেখানেই নিজের প্রাণ হারায়। আকাশের দেহটাকে সেই বড় গাড়িটা কুচলে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আকাশের ক্ষতবিক্ষত শরীরটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে কলেজের মধ্যে দিয়ে যায়। আকাশের নিথর বডিটা দেখে কলেজের সবাই বাকরুদ্ধ হয়ে গেছে, বিশেষ করে মেহরুন, তার সাথে আফরাও। কিন্তু কেউ আকাশের নিথর দেহটার সামনে যাওয়ার মতো সাহস করতে পারছে না, কারণ সামনে থেকে গিয়ে কেউ যদি একবার আকাশের ক্ষতবিক্ষত শরীরটাকে দেখে, তাহলে তার কয়েক মাসের ঘুম হারাম হয়ে যাবে। আকাশের লাশের বিভৎসতা দেখে কলেজের অধ্যাপক আকাশের ক্লাসমেটদেরকে বলে আকাশের মৃত্যুর ক্রিয়াধারা চটজলদি শেষ করে তাকে দাফন করে দিতে, না হয় অল্প সময়ে আকাশের দেহতে পছন্দ ধরবে। অধ্যাপকের কথা মতন সবাই আকাশের মৃত্যুর ক্রিয়াধারা শেষ করে আকাশকে মাটিতে শুইয়ে দিয়ে ফিরে আসলো। আকাশকে চিরনিদ্রায় শুয়ে রেখে সে মামুন মেহেরুনকে বলল, মেহেরুন, আকাশ সুসাইড করছে। সে ঘন্টা 2 আগে আমার কিছু কথা বলেছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন স্পষ্টভাবে আমার বুঝে এসে গেছে যে সে আফরার জন্যই নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আর আফরার বিয়ের কার্ডও আকাশ আমায় দিয়ে দিয়েছে, যেটা একটু আগে আমি খুলে দেখেছি। তারপর আমার সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। মেহরুন এমনিতে আকাশের জন্য কান্না করছিল, কিন্তু মামুনের এখনকার কথা শুনে তার কান্না ভয়াবহ রাগে পরিণত হয়। তাই সে তার কয়েকজন ক্লাসমেটদের সাথে নিয়ে গিয়ে আফরার হোস্টেল থেকে আফরাকে চুলের মুঠি ধরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আফরার গালে কয়েকটা থাপ্পড় মেরে তাকে চেঁচিয়ে বলল, এই জানোয়ার, তুই কেন করলি এমনটা? তোর জন্যই আজ আকাশ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ছেলেটার কি ভুল ছিল রে বেয়াদব মেয়ে? সে তো তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, আর আমি তাকে। কিন্তু শেষ মুহূর্তে তুই ছেলেটাকে আমার জীবন থেকে এভাবে কেড়ে নিলি। এই মেয়ে, তুই কি মানুষ? তোর ভেতরে মায়া দয়া বলতে কি কোনো কিছুই নাই রে? মেহরুনের এমন তিক্ত আচরণে আফরা হু হু করে কান্না করে দেয়। যেই কান্নাটা দেখে কিনা মেহরুন আরো রাগ করে ওঠে। তাই সে আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, কিরে বেহেয়া মেয়ে লোক, আমার আকাশকে তো শেষ করে দিয়েছিস। সময় থাকতে আগে তো কিছু করিসনি, তাহলে এমন বেহেয়ার মতো চোখের পানি ফেলছিস কেন? আপু, আমার এই মায়েরে কিছু হবে না। আপনি প্লিজ আমায় মেরে আমাকেও আমার আকাশের মতো চিরনিদ্রায় পাঠিয়ে দিন। এই বেহেয়া মেয়ে, তোর আকাশ মানে? তুই তো অন্য পুরুষ ধরেছিস, তাহলে এখন তোর আকাশ বলে নতুন নাটক সাজাচ্ছিস কেন? হ্যাঁ, আমি নতুন নাটক সাজাচ্ছি, কারণ আমি তাকে ভালোবাসি। তাহলে তুই ওকে ছেড়ে পরপুরুষ নিয়ে মেতেছিলি কেন? আর বিয়ের কার্ডটার কিসের, যদি তুই আকাশকে ভালোবেসেই থাকিস? আপু, আমি কোনো পরপুরুষ নিয়ে মেতেছিলাম না। আপনারা যার সাথে আমাকে দেখেছেন সে আমার কাজিন। আমি তার সাথে মিলে এসব নাটক করেছি। আমাদের বিয়ের জিনিসটাও একটা নাটক। কারণ যেই আকাশকে কিনা আমি স্কুল লাইফ থেকে পাগলের মতো ভালোবাসতাম, আর সেই কিনা নিজের পড়ালেখা আর আমার পড়ালেখা নষ্ট হবে বলে আমার সাথে রিলেশন করেনি, বরং সে আমার জীবন তৈরি হওয়ার জন্য
আমায় যুদ্ধের ময়দানে সাহস জুগিয়ে নামিয়ে দিয়েছে। আর আমি কি করে আকাশের ক্ষতি চাইব? আজ আমার পড়ালেখার পাশাপাশি যেই নামটুকু আছে সব কিছুই কিন্তু আকাশের জন্য। আমি সব সময় চাইতাম ভালো কিছু করার জন্য, আর সেই চাওয়াই আমাকে এই মেডিকেল কলেজের টপার বানিয়ে দিয়েছে। কিন্তু আমার দুঃখটা এই জায়গায় যে যেই মানুষটা আমাকে উপরে উঠিয়ে দিয়েছে সেই কিনা র্যাঙ্কিংয়ে আমার পরে অবস্থান করছে। তাই আমি তার ভালোর জন্য তার সাথে রিলেশন করিনি, কারণ আমি চাইতাম সে সব কিছু যেন আমার উপরে থাকে। কিন্তু সে আমার থেকে এক ধাপ নিচে থাকায় আমি তার সাথে রিলেশন করিনি, যাতে করে সে পড়ায় ফোকাস করতে পারে এবং আমাকে টপকে অনেক নাম বানাতে পারে। না হয়তো আমি যেদিন মেডিকেল কলেজে এসে আকাশকে দেখি সেদিনই আকাশকে জড়িয়ে ধরে সেই আগের ন্যায় ভালোবাসার জন্য পাগলামি করতাম। কিন্তু সেটা আমি ইচ্ছে করেই করিনি, কারণ আমি তো শুধু তারই থাকবো। আর সেটা শুধু একটু সময়ের অপেক্ষায়। সে ভালো মতো পড়াশোনা করে নিজের সব চাইতে বড় ইচ্ছে ডাক্তার হওয়ার পাশাপাশি নিজের মায়ের স্বপ্ন পূরণ করা, যেটাকে সে পূরণ করতে চায়। তাহলে কেন সে এসব প্রেম টেম নিয়ে মেতে থেকে নিজের পড়াশোনার খারাপ করবে আর পজিশনে 2 নম্বরে থাকবে, যে কিনা আমায় প্রেম টেম থেকে দূরে রেখে নিজের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা ধরিয়ে দিয়েছে? সে কেন এই অসময়ে এসে আমার সাথে প্রেম করে সময় নষ্ট করবে? তাই আমি আমার ডাক্তার বাবুর থেকে দূরত্ব বজায় ছিলাম। আমি চেয়েছিলাম সে ডাক্তার হলে তখনই আমি আমার ডাক্তার বাবুকে কাছে টেনে নিব, যে কিনা ছোটকাল থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছেকে মনের মধ্যে পুষে রেখেছে। আমি আরও চেয়েছিলাম সে পড়াশোনা করে ভালো একজন ডাক্তার হবে, আর আমি তখন তাকে আকাশ না ডেকে ডাক্তারবাবু বলে ডাকবো। তার এই ডাক্তারবাবু নামটা আমি বহুকাল আগে থেকেই ভেবে রেখেছিলাম, কিন্তু আপনি নামক ব্যক্তিটা মাঝখান থেকে হুট করেই আমাদের জীবনে চলে আসেন, যেটা দেখে আমার চরম পরিমাণে খারাপ লেগেছে। আপনার আর আকাশের মেলামেশা আমার একদম সহ্য হতো না, তাই আমি আমার কাজিনের সাহায্য নিয়ে আকাশকে জেলাস করেছি। কিন্তু আমার এই কাজে হিতে বিপরীত হয়েছে। ছেলেটা আমার এই সাজানো নাটকটাকে সত্যি মনে করে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সো আমারও বেঁচে থাকার ইচ্ছে নেই। আপু, আপনি ধারালো কোনো অস্ত্র দিয়ে আমার মস্তকটা একদম শরীর থেকে আলাদা করে দিন, না হয়তো আপনারা সবাই মিলে আকাশের মতন করে আমাকেও পিষে মেরে ফেলুন। মেহরুন আফরার মুখে এই সমস্ত কথা শুনে আফরা চুলের মুঠি ছেড়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে সজোরে কান্না করে দেয়। তারপর কান্না করতে করতে আফরাকে বলল, বনুরে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাদের এই পবিত্র ভালোবাসার মাঝে এসে পদার্পণ করা। তোমার বলা একটু আগের সমস্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি ছেলেটাকে মেরে ফেলেছি, কারণ তুমি তো গোপনে তার ভালো চেয়েছিলে, কিন্তু আমি তাকে পাওয়ার তাড়নায় তাকে চিরতরে হারিয়ে বসেছি। না হয়তো আজ ছেলেটা জীবিত থাকতো, আর তোমার ছোট্টকালে জন্ম নেওয়া সেই ভালোবাসাটুকু আজও তার সাথে থাকতো। না আপু, দোষ আপনার একার নয়, দোষ আমারও আছে। ছেলেটা শেষ সময়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তার মনের কথাটুকু বুঝতে পারিনি। আমি তার ভালো চিন্তা করে শেষ সময়টাকেও নাটক করে এসেছি অন্য একটা সম্পর্কের, যেটা কিনা একদমই আমার উচিত হয়নি। কারণ সব সময় ভালো চাইতে নেই, কিছু সময় ভালো চাওয়ার মাঝেও খারাপ কিছু ঘটে বসে, যেটা কিনা আমি এখন হারে হারে টের পাচ্ছি। বনুরে, তোমার কোনো দোষ নেই, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। এখানে যা কিছু ঘটেছে সব দোষ আমার। দোষ আপনার কি আমার তা জানা নেই, কারণ আপনি তাকে ভালোবেসে ভুল করেননি, আর ভালোবাসা মানুষের মনে বলে কয়ে জন্ম নেয় না। সো আপনি নিজেকে দোষ দিয়েন না, আর আমাকেও মাফ করে দিয়েন। চললাম আমি। তারপর আফরা মেহরুন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উদাও হয়ে যায়। এরপর আর কোনোদিন আফরাকে মেডিকেল কলেজের আশেপাশে দেখা যায়নি। তবে মেহরুন এখনও কলেজে আছে। তবে সে আকাশের শোকে পাগল হয়ে গেছে। সে পড়ালেখা ছেড়ে দিয়ে কলেজের আশেপাশে পাগলের মতন গুড়গুড় করে 3.5। এইভাবেই 3 বছর কেটে গেছে। আজ আকাশের মৃত্যুবার্ষিকী। মেহরুন পাগল হয়ে গেলেও আকাশের কোনো কিছুই সে ভুলেনি। আকাশের জন্মদিন এবং তার মৃত্যুর তারিখ থেকে শুরু করে তার সব কিছু এখনো মেহরুনের মনে আছে। তাই সে আজকে নিজের পাগলামো থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে পাগলের ভেসে মেডিকেল কলেজ ছেড়ে কিছুটা দূরে একটা গোরস্থানে আছে, যেখানে কিনা আকাশকে দাফন করা হয়েছে, সেখানে চলে যায়। মেহরুন গোরস্থানে গিয়ে দেখে তার মতো একটা মেয়ে পাগলের ভেসে
আকাশের কবরের সামনে বসে বসে কবরের খুঁটি ধরে কান্না করছে। মেহরুন পাগল হলেও আকাশের কবরের খুঁটি ধরে কান্না করা মানুষটিকে সে চেনে ফেলেছে। তাই সে চটজলদি সেই মেয়েটার কাছে গিয়ে বলল, আফরা বোন, আমার আর কাঁদিস না, না হলে কবরের ভেতরে থাকা মানুষটাও যে আমার জন্য কষ্ট পাবে। আফরা মেহরুনের কথায় কান্না থামিয়ে দিয়ে তার দিকে ঘুরে তাকালো। তারপর ফিক করে একটা হাসি দিয়ে বলল, আমি কাঁদছি না তো আপু, আমি তো হাসছি। কারণ মানুষটার সাথে দুজনে অন্যায় করে তাকে বিগত 3 বছর আগে মাটির নিচে পুঁতে দিয়েছি। আর 3 বছর পর সেই দুজনেই কিনা পাগলের বেশে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। বাহ, কি সুন্দর দৃশ্য, তাই না আপু? আফরার কথায় এবার মেহরুনও হেসে দিয়ে বলল, পাপের ফল সবারই ভোগ করতে হয় রে বোন। তবে আমি অনেক হ্যাপি, কারণ আমার শরীর আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আজীবন এই পাগলের ভেসে পথে ঘাটে ঘুরে বেড়াবো, তাতে করে অন্তত নিজের শরীরটা তো পবিত্র থাকবে। আচ্ছা, তুই কি হ্যাপি না? আমিও অনেক হ্যাপি, কারণ মানুষটাকে কষ্ট দিয়ে মেরেছি, তার জন্য উপরওয়ালার তরফ থেকে আমাকে পাগল বানিয়ে দেওয়া হয়েছে। না হয়তো প্রায়শ্চিত্ত করার মতন কোনো ওয়ে ছিল না। আর তাছাড়া আমার শরীর শুধু ওই মানুষটার নামে করে রেখেছিলাম, কিন্তু সে তো মরে গেছে, তাই এই শরীর আর কেউ স্পর্শ করার অবস্থায় রাখিনি। পাগল হয়ে সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াই, কেউ গায়ের দুর্গন্ধ দেখে কাছেও ঘেঁষে না, শরীর স্পর্শ করবে তো দূরের কথা। অনেক ভালো। আচ্ছা, এবার চল দুই পাগলে মিলে আমাদের পাগলটার জন্য দোয়া প্রার্থনা করি। চলো। তারপর দুজন আকাশের জন্য প্রার্থনা করতে করতে কান্না শুরু করে দেয়। আর দুজনের কান্নার পরিমাণটা এত বেশি হয় যে দুজনের মাথায় আউলে যায়। তারা যে আকাশের কবরের সামনে এসে দুজন মানুষ একে অপরের সাথে ভালো করে কথা বলেছে সেটাই ভুলে যায়। তাই তারা নিজেদের মতো কান্নাকাটি করে পাগলের মতন আকাশ